সায়দাবাদে একটা হোটেল আছে, রুম ভাড়া নিয়ে সারাদিন থাকি, সারা রাত থাকি। রাত্রে তার মোবাইলে ঘন ঘন ফোন আসতেছে। ওখানে তাকে অনৈতিক কাজ অনেক হয়েছে হোটেলে ঢুকে, মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক একাধিকবার হয়েছে। আপনি তো আপনাকে আমার এই প্রশ্নটা করতেই হবে। আসলে এটা যাহা বলিব সত্য বলে অনুষ্ঠান, মানে এবিসি রেডিও এই অনুষ্ঠান ওনারা নিজেই এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। শুনতে শুনতে আমার এমন একটা হয়ে মনের ভিতরে এরকম একটা আকুল হয়ে যায়। আমিও বলি তাদের যেহেতু এই কষ্টের কথাগুলি বলে বা সত্য কথাগুলি বলে তারা সংশোধন হয়ে যায় বা তারা মনের ভিতরে শান্তি পায়, আমিও একটু শান্তি যেন পাই বা আমার কথাগুলি শুনে যে আর এরকম মানুষ এরকম না করে, ভুল না করে। এই জন্য আপনি তো মসজিদের ইমাম, এবং আমরা খুব গর্ব করে বলতে পারি মাশাআল্লাহ আপনি পবিত্র কোরআনের হাফেজ, এবং আপনি বলছিলেন যে আপনি খতিব। তো আপনার জায়গাটি থেকে আপনি যখন এই ব্যাপারগুলো আজকে স্বীকার করবেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনার জন্য বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যাবে না? হ্যাঁ, জটিল হয়ে যাবে, কারণ এখানে অনেক শ্রোতা আছে। এখানে আমার জানা মতে যে শ্রোতাগুলি প্রায় 1000-এর মতো, যে ওনারা এমন বড় বড় আলেম, ওনারা এমন বড় বড় মানুষ, শিক্ষিত মানুষ, যারা জীবনে আমার মনে হয় যে অন্যায় করছে ঠিক আছে, কিন্তু এরকম সচরাচর অন্যায় করে না। এবং তাদের সাথে দেখা করতে গেলে, এরকম বড় বড় হুজুর আছে, তাদের সাথে দেখা করতে গেলে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হয়, বা ওনারা খুবই সময় কম পান এবং প্রতিদিন ওনাদের প্রোগ্রাম থাকে। বা মুরব্বী কিসিমের এরকম কয়েকটা মাদ্রাসা শাইখুল হাদিস বুখারী পড়ায়, এরকমও মানুষ আছে যে তারা এটা শুনে, অন্য কোনো কিছু শুনে না, কিন্তু শুধু এটাই, মানে এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা শুনে। এটা আপনি নিশ্চিতভাবে বলছেন কিভাবে? বলছি আমি নিজে তাদেরকে বলছি। আচ্ছা। কারণ ওনাদের সাথে অনেক যোগাযোগ আছে, আমার সম্পর্ক আছে, তাদেরকে বলছি যে হুজুর এই প্রোগ্রামটা হয় এই টাইমে রাত্রে, শুনলে অনেক ভালো লাগে। তখন হুজুরে এরকম 2-3 বার এরকম 5-7 বার বলার পরে হুজুরে বলছে যে তুমি একদিন আমাকে রেকর্ড করে শোনাইও। আমি রেকর্ড করে শোনাইছি। শোনাইলে পরে হুজুরে কিছুদিন পর খবর নিয়ে দেখি হুজুরে বলছে যে না, এটা তো আসলে ভালো লাগে, আমি মাঝে মাঝে শুনি, সবসময় সময় পাই না, তো মাঝে মাঝে শুনি। সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার সার্কেলে বা আপনার গ্রাউন্ডে বা আমরা আমাদের যেভাবে একজন হুজুরকে চিন্তা করি, সেই জায়গাটি থেকে একজন হুজুর অপরাধ করেছেন, এটা তো আমরা স্বাভাবিকভাবে মানতে পারি না। তো আপনার জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে কিনা আজকে কনফেস করার পর? অনেক কঠিন হয়ে যাবে। তারপরেও এত কিছু মাথায় নিয়ে আমি বলতে চাইতেছি একটু শান্তির জন্য বা সংশোধনের জন্য। সবাই মানুষ, প্রিয় শ্রোতা, মানুষের জায়গাটি থেকে সব মানুষই অপরাধ করতে পারেন, কিন্তু আমরা সেই যে বিবেকবোধ, সেই বিবেকবোধের জায়গাটিকে শ্রদ্ধা জানাই এই অর্থে যে প্রতিটি মানুষই যদি বিবেকবান মানুষ হয়, তাহলে সমাজ থেকে কোনো অপরাধী কখনো আমাদেরকে জাকিয়ে বসতে পারবে না। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আপনি শুরু করুন, এবং আপনি সিরিয়ালে যেভাবে শুরু করতে হয়, আপনি যেহেতু জেবিএসবি শোনেন এবং মানুষকে শুনতে অনুপ্রাণিত করেন, আপনি শৈশব থেকে শুরু করুন। আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। ছোটবেলা যখন আমি বসতে শিখি, তখন আমার বাবা আমার স্কুলে ভর্তি করে দেয়। তখন স্কুলে পড়াশোনা করতেছি। তো মোটামুটি আমি খুব ব্রেনিয়াল ছাত্র ছিলাম, খুব ভালোই পড়াশোনা করতাম, সবসময় রোল আমার 1 থাকতো। খুব মেধাবী ছিলাম এবং দুষ্টামিও খুব বেশি করতাম, খুব দুষ্টু কিসিমের ছিলাম। আচ্ছা, কোথায় জন্মেছিলেন আপনি? জেলা কোনটা? আমার জেলা ময়মনসিংহ, হালুয়াঘাট থানায়। আচ্ছা, হালুয়াঘাট থানায়। বাবা কি করতেন? আমার বাবা একসময় ইউনিয়ন বোর্ডের কারণে ছিল। তারপরে এর আগে বাংলাদেশের নাম করা একজন ধনী ব্যক্তি ছিল জহুরুল ইসলাম, ওনার একটা কোম্পানিতে চাকরি করতো। মাঝখানে কিছুদিন টিচারও ছিল। এখন বর্তমান উনি একটা বিশাল বড় একটা মাদ্রাসার পরিচালক। ওকে, ঠিক আছে, বলুন। তারপর আমার বড় ভাই অনেক বড় আলেম, দারুল উলুম দেওবন্দের ফারেক, উনি অনেক বড় পীর, বাংলাদেশে এক নামে ওনাকে চিনি। তারপর আমার আরেকটা ভাই আছে, উনিও বহুত বড় আলেম, উনি কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমার বোনেরা যাদের সাথে বিবাহ হয়েছে, ওনারাও বহুত বড় বড় আলেম, ঢাকাতে প্রতিষ্ঠিত। তো বলতেছিলাম যে আমি স্কুলে ভর্তি করে দিল। আমি খুব দুষ্টু কিসিমের ছিলাম এবং খুব মেধাবী ছিলাম। তো এরকম দিন যাইতেছে, ক্লাস 5 শেষ করলাম, 6-এ ভর্তি হলাম। হঠাৎ করে আমার বড় ভাই উনি দারুল উলুম দেওবন্দ থেকে চলে আসলো। ওখানে উনি পড়াশোনা করতো। মানে ওটা একটা মাদ্রাসা, তাই তো? জি, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা, মানে কওমি মাদ্রাসার সবচেয়ে যে মূল ঘাঁটি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেটা ভারতে অবস্থিত। তখন উনি চলে আসার পরে বাড়িতে আসলো। আমরা তখন স্কুলে পড়ি, আমি আমার বড় ভাই, আমার বড়টা যেটা, সেটা দুজনে স্কুলে পড়ি, একসাথে স্কুলে যাই আসি। তখন আমার ভাই এসে গাজীপুরে একটা মাদ্রাসায় উনি প্রিন্সিপালের দায়িত্ব নিল, একটা মাদ্রাসার দায়িত্ব নিল, এবং কুমিল্লাতে একটা মাদ্রাসার দায়িত্ব নিল। তো গাজীপুরে যে মাদ্রাসার দায়িত্ব নিল, এখান থেকে আমার ভাই বড় ভাইয়ের সালারে পাঠাইলো আমাদের 2 ভাইকে নিয়ে আসার জন্য, যে মাদ্রাসায় পড়াবে। আচ্ছা আচ্ছা। তখন তো মাদ্রাসায় এসে আমার খুব ভালো লাগলো।
তখন আমি খুব মেধাবী ছিলাম, আমি সবসময় ক্লাসে ফার্স্ট থাকতাম, নুরানি নাজরা এগুলি পড়ার পরে তো আমার বড় ভাই আমাদের এলাকায় একটা মাদ্রাসা করলো, আমার বাপের জমির উপরে মাদ্রাসা করলো, আমাদের আর্থিক অবস্থা আবার মোটামুটি ভালোই আছে। তখন ওখানে মাদ্রাসা করার পরে আমার বড় ভাই ওখানে নিয়ে গেল আমাকে, নিজেদের মাদ্রাসা নিয়ে গেল, ওখানে আমি পড়াশোনা করি। তো ওখান থেকে আমি হেফজ শেষ করি। আপনার হেফজ লাইন কমপ্লিট করতে কতদিন লেগেছে? আমার হেফজ শেষ করতে 1.5 বছর সময় লাগছে, সবকিছু মিলিয়ে 2 বছর লাগছে। মাত্র 2 বছরে আপনি কমপ্লিট করে ফেলেছেন? আপনি আসলেই অনেক মেধাবী ছিলেন। সাধারণত 3 বছর আগে হয় না, সাধারণত আমি যেটা যতটুকু জানি। না, আমরাই ছাত্রদেরকে এখন বর্তমান ছেলেমেয়েরা যদি 3 বছর আগে হয় না। হ্যাঁ, অনেকেই যারা এক্সেপশনাল তারা অনেকেই পারেন 2 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে। এটা মেধার উপর নির্ভরশীল। তখন আমি যখন একা একা ছোট্ট একটা ঘটনা ফেলে গেছি, সেটা আপনি পেছনে ফিরে যেতে যাচ্ছেন। আমি পেছনে ফিরে যেতেছি। যখন আমি স্কুলে পড়ি তখন আমার বয়সটা একটু কম ছিল। আমাদের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির একটা মেয়ে, সে ঢাকাতে থাকতো, ছোট থেকে ঢাকাতে থাকতো, আমি কোনো সময় দেখতাম না তাকে। তো হঠাৎ করে সে বাড়িতে চলে আসলো। বাড়িতে, এটা তার নানার বাড়ি, নানার বাড়িতে থাকতো। তার বাবা অনেক আগে মারা গেছে, তার মাও এখন মারা গেছে, তো এখন নাই, সে এতিম। তো ওই সময় আমাদের মামাদের স্কুলে বলে, আমার মামাদের একটা স্কুল আছে, সেখানে ভর্তি হইলো। আমাদের বাড়ির সামনে দিয়ে যাইতে হয় স্কুলে। তো মেয়েটা যায়, তখন আমি আবার বাড়ি থেকে খাবার খাইয়া তারপরে মাদ্রাসা যেতাম। দুপুর সকাল রাত্রে খাবার খাইয়া তারপরে মাদ্রাসা যেতাম। তখন খাবার খাইতে যখন সকালে আসতাম তখন এই মেয়েটাকে দেখতাম স্কুলে যেতেছে। তখন একটু সুন্দর ছিল, ঢাকা থেকে গেছে, তখন গ্রামগঞ্জের মেয়েদের তুলনায় একটু অন্যরকম, সে একটু মডার্ন। তখন আমার দেখতে খুব ভালো লাগতো। তখন আমি তাকে ওই সময় আমি বলতাম যে তুমি এত সুন্দর কেন? তখন তো এই কথা শোনা পরে তেলে বাগানে জ্বলে উঠলো, এমন রাগারাগি শুরু করলো, গালাগালি শুরু করলো, গ্রামের ভাষায় খুব গালাগালি পারলো। গালাগালি পারার পরে আমার আবার খুব প্রচন্ড জিদ, প্রচন্ড রাগ। এটা কি আপনার মানে মাদ্রাসায় পড়াশোনার আগের গল্প বলছেন আপনি? হ্যাঁ। তখন মেয়েটাকে আমি বললাম, তুই যে আমাকে এরকম গালাগালিস করতেছ, তো তোর আমি দেখি একদিন হলো বিয়ে করে ছেড়ে দিব, দেখি একদিন হলে তোকে আমার ঘরে নিয়ে। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন। তখন মেয়েটা গালাগালিস করতে করতে চলে গেল। 1 সপ্তাহ পরে মেয়েটা আমাকে একটা চিঠি দিল। একটা চিঠির মাঝখানে, পাতার মাঝখানে খুব সুন্দর একটা ফুল আঁকা। সে আমার নাম ধরে লেখছে যে তাজুল, মেয়েটার নাম হলো, আমাকে ভালোবাসে, আমাকে দিল। তখন আমি এটা পড়লাম, পরে একটু মুস্কি হাসি দিয়ে, তখন তার প্রেম প্রীতির সবকিছু বুঝি না, ভালো বুঝি না, গ্রাম অঞ্চল। যখন আমি এটা নিয়ে আমার ট্রাঙ্গের ভিতরে, মাদ্রাসার যে ট্রাঙ্গ ছিল আমার জরুরি কাগজপত্র জিনিসপত্র রাখার জন্য, ওই ট্রাঙ্গের ভিতরে রেখে দিলাম। তো প্রত্যেকদিন আমাকে একটা করে চিঠি দেয়, আর প্রত্যেকদিন আমি নিয়ে রেখে দিই। আমি কোনো চিঠি দিই না, আমার ভিতরে কোনো রিয়াকশন নেই, মানে পাল্টা কোনো ইয়ে হচ্ছে না। তখন এরকম ভাবে চিঠি অনেকগুলি জমে গেল। জমে যাওয়ার পরে হঠাৎ করে আমি একদিন শুক্রবার টাংটা পরিষ্কার করতেছি, চিঠিগুলো এক জায়গায় রাখা আমার বড় ভাইতে দেখে ফেলছে। আমার বড় ভাই যখন দেখে ফেলছে চিঠিগুলি, তখন বলছে এগুলো কি দেখি? দেখলো, দেখে প্রেমের চিঠি। কিন্তু কি ভাই, সম্পূর্ণ আমি নির্দোষ ছিলাম, যেহেতু আমি পাল্টা কোনো চিঠি দেই নেই। টাঙ্গের ভিতরে চিঠিটি দেখে আমার ভাই আমাকে এমন মারা মারলো, এমন পিটানি দিল, আমার মনে হলো যে দুনিয়ার ভিতরে মানুষ এত একটা মানুষকে, ছাত্রকে মারতে পারে, এমন মারলো, মারতে মারতে একটা শুয়ে ফেলাইছে। তখন আমার মনের ভিতরে একটা জিদ জাগলো যে আমার কোনো দোষ নাই, আমাকে এমন মারা মারলো, আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে মেয়েটার প্রতি আমার একটু বেশি ভালোবাসা সৃষ্টি হইলো। আমার ভাই এত মারলো এই মেয়েটার জন্য, আচ্ছা বিয়ে করলাম, এই মেয়েটাকে করবো। এই মেয়েটার সাথে মিশতে আবার আমার পরিবার সহ, আমার গোষ্ঠী সহ সবাই আমাকে নিষেধ করছে যে এই মেয়েটাকে দিলো না, কারণ তারা একটা তুলনামূলক একটু গরিব। তো এরকম ভাবে চলতে থাকলো। তো ওই মেয়েটার আবার ওই সময় বিয়ার মানে বয়স হয়েছে, বিয়ে দেওয়া চলে, তো এরকম বয়স হয়েছে। তো আমার তো আর এরকম হয় না যে আমি একটু বিয়ে করে একটা মেয়ে রাখতে পারবো। তখন আমি মাদ্রাসার লাইফে চলে আসি, স্কুল থেকে মাদ্রাসার লাইফে চলে আসি। তখন হঠাৎ করে ওই মেয়ের নানা মেয়েকে ঢাকা নিয়ে আসলো। বাড়িতে যেরকম গন্ডগোল যখন হইতেছে, তখন তাদের বাড়িতে এরকম জানাজানি হচ্ছে, এলাকাতে এরকম জানাজানি হচ্ছে, আমাকে মায়ের দিল, আমি বাড়ি থেকে চলে গেলাম, মোটামুটি একটু জানাজানি হয়ে গেছে গা। তখন এলাকা থেকে নিয়ে আসলো, ঢাকায় তারা মালিবাগ থাকতো। তখন হঠাৎ করে আবার এখানে 2-3 বছর মালিবাগ ছিল, আবার নিয়ে গেল দেশে। এটা একেবারে সূত্র থেকে নিয়ে পর্যন্ত ঘটনা আমি বলতেছি, যা ঘটছে আর কি সব সত্যই আমি বলতেছি, যেহেতু আজকে আপনি স্বীকার করতে আসছি। তখন মেয়েটাকে নিয়ে আবার দেশে গেল। দেশে যাওয়ার পরে আমি আবার মেয়েটার সাথে লাইন মারলাম। লাইন দেওয়ার পরে এরকম ধরনের পিটানি আবার খাইলাম, বড় ভাইয়ের হাতে পিটানি আবার খাইলাম। আবার খাওয়ার পরে তখন মেয়েটাকেও ওদিন তার নানা মারছে, যে বলতেছে যে মাটিতে ঘুরে আসমানে চাঁদ দেখার
স্বপ্ন, তোর এত বড় সাহস, তারা কেন দিছে, এরকম মারধর করলো। তো মেয়ের বড় বোন আবার আমার পক্ষে ছিল, মেয়ের নানি আমার পক্ষে ছিল, মেয়ের মাও আমার পক্ষে ছিল। মেয়ের বড় বোন আমার কাছে এসে বললো যে তাকে তো আজকে খুব মারধর করছে। এটা বললো আসর নামাজের পরে। মাগরিব নামাজের পরে ক্লাস থেকে উঠে পড়ছে। রাত্রে মাদ্রাসায় তো রাত্রে ক্লাস হয়, মাগরিব নামাজের পরে ক্লাস হয়। তখন ক্লাসে থেকে উঠা আমি সরাসরি তার নানার বাড়িতে গেছি। নানার বাড়িতে যাওয়ার পরে তার নানাকে বলছি মেয়েটাকে কেন আসছেন আপনি। জি, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম ওনার নানাকে আবার আমি তাওই সাহেব বলে ডাকি, আমাদের সম্পর্কে এলাকা সম্পর্কে তাওই লাগে। তখন আমি বললাম যে আপনি ওনাকে কেন মারছেন? তখন বলছে যে মারছি, আমার নাতিনকে আমি মারছি, এই জন্য তোমার কি হয়েছে? তখন আমি সাথে সাথে তার কলারে ধরে, মুরব্বী মানুষ, ওনাকে কলারে ধরিয়া তখন আমি একটা থাপ্পড় দিব, গাল পর্যন্ত নিচ্ছি, কিন্তু থাপ্পড়টা দেই নাই। তখন আমি বলছি বিগত আর কোনোদিন যেরকম মারেন সামনে, তাহলে আপনাকে খবর আছে। তখন এটা বলা আমরা ওনারা খুব ভয় পায়, কারণ হয়েছে যে আমি ছোট হয়ে কি আমার যারা সাথী সঙ্গী আছে বা আমার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, বা আমার মামারা আছে, আমার ভাইয়ারা আছে, তারপরে আমার চাচারা আছে, ওনারা খুব উচ্চশীল মানুষ। এই জন্য যেমন বেশি একটা বাড়াবাড়ি করে নাই, বা ওই পর্যন্ত চুপ। আমি যতটুকু বলছি ততটুকু চুপ করে রয়েছে। তো মেয়েটাকে জোর করে যখন এই অবস্থা দেখছে, তখন জোর করে মেয়েটাকে বিয়ে দেয়। মেয়েটাকে জোর করে যখন বিয়ে দিয়ে ফেলেছে, তখন এই মেয়েটা আমার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। যখন বিয়ের এক সপ্তাহ আগে এই ঘটনা, এক সপ্তাহের ভিতরে আমার সাথে কোনো যোগাযোগ করতে পারে না। আমিও খুব ভয়ে ভয়ে থাকি। মেয়েটাকে বিয়ে দিয়ে ফেললো? হ্যাঁ। মেয়েটাকে যখন বিয়ে দিচ্ছি তখন কি আপনি জানেন নাকি আপনার অগোচরে বিয়েটা হয়ে গেছে? আমার অগোচরে বিয়েটা হয়েছে, বিয়ের পরে আমি জানলাম। জানতে পারলেন কিভাবে? জানলেন আপনি? কিভাবে জানছি, যখন আমি তো এক সপ্তাহের ভিতরে কোনো করতে পারি নাই, যোগাযোগ করতে পারি নাই। তো যোগাযোগ করতে পারি এই জন্য আমার ভাই আমার চোখে চোখে রাখে, আমার বাবা আমাকে চোখে চোখে রাখতেছে। আর এই ধরনের একটা ঘটনা ঘটলো, এই মুহূর্তে আমি তাদের বাড়িতে কিভাবে যাই? ঘটনা ঘটলো ওই যে থাপ্পড় মারতে চাইলাম তখন মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে মেয়েটা ওখান থেকে কিভাবে জানি বাসর ঘর থেকে পালাই আসে। মেয়েটা বাসর ঘর থেকে পালিয়ে আসে? ঘর থেকে রাত 12টার দিকে বা 12:30টার দিকে পালাই আসছে। তখন পালাই আসলে তখন আসছে তার নানার বাড়িতে। আবার তার নানা যার কাছে বিয়ে দিছে ওই লোকটা একটা সন্ত্রাস কিসিমের, ওর আরো 2টা স্ত্রী আছে। তো হয়তো কিসের বয়ে পালায় আসছে তা জানি না, সে আমাকে বলছে যে আমি ভালোবাসার টানে পালায় আসছি, আমি তোমার কথা খুব পছন্দ মনে হয়েছে, এই জন্য আমি। এটা কি সে মানে ওখান থেকে পালিয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছে নাকি? পরবর্তীতে বলছে। আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। তখন পালায় আসলে তখন মেয়েটাকে তার মামার কাছে রেখে দিছে, ওখানে বাড়িতে একসাথে বাড়ি পাশের ঘরে রেখে দিছে। রেখে দিলে তখন ওই স্বামী আসছে, আরো লোক নিয়ে আসছে যে মেয়ের এরকম ভাবে পালায় আসলো কেন। আবার মেয়েটাকে খুব পছন্দ করছিল ওই জামাই, খুব সুন্দরী আর কি মেয়েটা। তখন আর দেয় নাই, তখন মেয়েটা তার কাছে যায় নাই। সে মেয়েটা চলে আসে ঢাকায়, গার্মেন্টসে ভর্তি হয়, গার্মেন্টসে চাকরি নিল মেয়েটা। তখন লং টাইম আমার সাথে কোনো যোগাযোগ নেই। আপনি তখন বাড়িতে আর মেয়েটা তখন ঢাকায়? হ্যাঁ, ঢাকায়। বাড়ি মানে কোথায় যেন বলছিলেন আপনাদের বাড়ি? ময়মনসিংহ হালুয়াঘাট থানায়। ময়মনসিংহ এর হালুয়াঘাট থানাতে। ওকে, জি। তখন মেয়েটা গার্মেন্টসে নিল, কোনো যোগাযোগ নেই, কিছু নেই। মেয়েটার বাবা তো অনেক আগে ছোটবেলায় মারা গেছে, মেয়েটার মা তখন জীবিত আছে। মেয়েটার মার কাছে এসে সে গার্মেন্টসে চাকরি করে, ঢাকা শান্তিবাগে চাকরি করে। তখন যাওয়ার সময় আমাকে একটা ঠিকানা দিয়ে গেছে, যার মাধ্যমে আমরা দুজন চিঠি আদান প্রদান করতাম। একটা ছোট্ট মেয়ে আমাদের এলাকায়, ওই ছোট্ট মেয়েটার হাতে এই চিঠিটা দিয়ে গেছে, ঠিকানা দিয়ে গেছে, সে ঢাকায় কোথায় থাকবে। আচ্ছা, ঠিকানাটা আমি রেখে দিছি। বেশ, ঠিকানাটা রেখে দেওয়ার পরে এদিকে আমি হ্যাফজ শেষ করলাম, কারিয়ানা শেষ করলাম, মাওলানা হলাম। হওয়ার পরে আমি আমার ভাইয়ের মাদ্রাসাতে চাকরি নিলাম। তখন আমার মানে ওই অবস্থাতেই মানে আমাকে স্টুডেন্টের মতোই দেখা যায়, বয়স কম। তখন আমি এই জন্য নিজের মাদ্রাসাতে চাকরি নিলাম। তখন আবার একটা ঘটনা, ওখানে হ্যাফজখানায় যেখানে আমি চাকরি নিলাম ছাত্র খুব কম ছিল। তো আমি যে টিচিংটা দিছি, আমি যেভাবে পড়াইতেছি, আমার পড়ানি এত সুন্দর ছিল, ছাত্র আশেপাশে মাদ্রাসাগুলি থেকে অনেক ছাত্র আইসা বললো। তা আমার এলাকাতে একটা নাম হয়ে গেল। এখন আমার নামের চেয়ে আমাকে হাফেজ সাহেব বললে সবাই চিনে। মানে আপনার নাম ধরে না, কিন্তু হাফেজ সাহেব বললে সবাই চিনে। হাফেজ সাহেব বলতে আমাকেই বুঝে। আচ্ছা। তো আশেপাশে অনেক নাম হয়ে গেল, আমার সুনাম হয়ে গেল। তখন একদিন আমি রাতে শুয়ে আছি, আমি এই যে মেয়েটার সাথে আমার সম্পর্ক, এই মেয়েটাকে খুব স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পর মানে খালি তার জন্য মনটা সবসময় পাগল থাকে। আমার পড়ানো তো মন বসে না, বাড়িতে মন বসে না, কোথাও মন বসে না। কথাটাতে কারোর সাথে শেয়ার করবো তাও পাইতেছি না। তখন হঠাৎ করে আমার ভাই 1-2 দিন পরে বলতেছে যে, আমার ভাই আবার আল্লাহ খাঁটি বলি, সে আমাকে বলতেছে যে তুমি একটু ঢাকা থেকে ঘুরে আসো গা, আর একটু কাজ করে আসো। কি কাজ? যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে তুমি কিছু কিতাব নিয়ে আসো মাদ্রাসার জন্য। তো যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে কিতাব কিনে তারপরে আমার মাথায় বুদ্ধি আটলো যে আমি তো ঢাকায় আসছি। তখন ফার্স্ট
ঢাকা আসা আমার মানে গাজীপুরের এই সাইডে ফার্স্ট আসলাম আর কি। ঢাকার ভিতরে প্রথম ঢুকলাম। তো আমি যাওয়ার পথে আমার দুলাভাই থাকতো, আপন একটা দুলাভাই থাকতো ঢাকায়, ওকে, জুরাইন। তখন আমি জুরাইন আমার দুলাভাইয়ের বাসায় উঠলাম, আমি ফোন দিলাম, তো দুলাভাইয়ের এখানে গেলাম, উঠলাম, দুলাভাইয়ের আমি কথাগুলি ভাঙ্গা বললাম যে দুলাভাই আমার পক্ষে, এই দুলাভাইটা শুরু থেকে নিয়ে পর্যন্ত আমার পক্ষে, মানে আমি যা বলি তাই। আচ্ছা। তো দুলাভাইটা বলছে তুমি কোনো চিন্তা করো না, ঠিকানা ঠিক আছে? হ্যাঁ ঠিকানা দিছে। তখন বলতে চাইছে ঠিক আছে আমি ঠিকানা মতো নিয়ে যাবো। তো আবার এদিক দিয়া সেও চিনে না, বাসাটা পুরো চিনতেছে না, কিন্তু জায়গাটা চিনছে আর কি, কোন জায়গায়। তো আসরের পরে দুইজনে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে মানে শান্তিবাগ চলে গেলাম, মাইলিবাগের ভিতরে শান্তিবাগ, ওকে, ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আসর থেকে নিয়ে রাত 11টা 11:30 পর্যন্ত মানে রিক্সা দিয়ে ঘুরে ঘুরে মানে খোঁজ নিলাম যে কোন বাসায় আছে। তো একটা বাসা পাইলাম, ওখানে সে ঠিকানাটা এরকম ভাবে দিছে যে মানে পরিষ্কার না বা নিচে লেখছে ওখানে নাও থাকতে পারি, ওই যদি না থাকি তো ওই জায়গায় থাকবো, কিন্তু আমার মা যেখানে মানে তার জ্ঞানে যেটা লেখা হ্যাঁ পরে পেলাম। পরে দরজার মধ্যে নক করলাম, আমার দুলাভাই বলতে চাই দরজার মধ্যে নক করো না, গিয়ে বাপটা বুঝে। আমি কই না কোনো সমস্যা নাই, কেন আমার কি করবো। তখন দরজার মধ্যে নক করলাম, নক করলে পরে একটা মহিলা বাইরে আসলো। তখন এই মহিলাটা আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি? তখন আমার নাম বললাম, আমার নাম তাজুল ইসলাম। তখন আপনার না আরো 3-4 বছর আগে আসার কথা ছিল, আপনি এখন আসলেন? মহিলা আপনাকে কথা বলছে ডাইরেক্টলি এই কথাটা বলতেছে। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মহিলা আমার চিনে না, জীবনে আমি কোনদিন ঢাকায় আসলাম না, আর মহিলাটা আমাকে এইভাবে নাম বললো যে আপনাদের আরো আগে আসার কথা, এমন কি ঘটনা এখানে। আমি নিজে আশ্চর্যিত হয়ে তারা বললাম যে হ্যাঁ আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারি না, এখন সমস্যা? আপনাকে বললাম কোনো সমস্যা আপনার? না কোনো সমস্যা না। তো আমি বললাম যে আসমা এখানে থাকে? তখন বললো যে মেয়েটার নাম আসমা। আমি বললাম যে আসমা এখানে থাকে? না এখানে আগে থাকতো, এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? পাশে এক বাসা, চলেন আপনাকে নিয়ে যাই। তখন সে নিয়ে গেল, নিয়ে ওখানে গেটের কাছে রেখে উনি চলে আসলো। তাহলে গেটের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে তা আমার দুলাভাই আবার ওই আসমার মার নাম ধরে ওখানে ডাক দিল। সে ভিতর থেকে বলতেছে কি আজগর আসতো? তখন আজগরটাকে? আজগর আমার দুলাভাইয়ের নাম। আচ্ছা, চিনতো সে? কিন্তু এলাকায় বাড়ি। আচ্ছা আচ্ছা। তো বললো যে আজগর আসতো? তখন বললো যে হ্যাঁ আমি আজগর আসছি, জমিলা তুমি উঠো। জমিলা নাম হলো ওই আসমার মার নাম। উঠছে, উঠা সাইডে দেখা যায় আমি দাঁড়ায় রয়েছি, পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছি। দেখে তো আমার আশ্চর্য হয়ে গেছে যে এটা কি দেখতেছে। তো ভিতরে ঢুকলাম, রাত্রে পোলাও টোলা পাক করলো, পেঁয়াজ বাড়ি পাক করলো, খাইলাম। খাওয়ার পরে মেয়েটা তখন দেখি ওখানে ঘুমায় রয়েছে পাশে, চোখে আমি কিছু বলি না, সবাই বলে যে আগে কিছু বলার দরকার নাই, আগে পরে আমরা খাওয়া দাওয়া করলে পরে মেয়েটাকে ডাক দিব, মানে সবাই একটু মজা করতেছি আর কি। তো আমি যখন খাওয়া দাওয়া শেষ হাত দেবো, তখন এই মুহূর্তে মেয়েটার দিকে তাকায় দেখি মেয়েটা চোখ খুলছে, মানে সজাগ চোখ খুলছে, দেখে আমি হাত দিতেছি। তখন আমার দিকে অনেকক্ষণ তাকায় রইলো, প্রায় 2 মিনিট তাকায় রইলো। থাকার পরে তার মা ডাক দিছে যে মা আমি কি এটা কি স্বপ্নে দেখতেছি, আমি কি আসলে স্বপ্নে দেখতেছি না বাস্তব দেখতেছি? তখন আমি তারে হাতে ধরে বললাম যে না তুমি স্বপ্নে দেখো না, বাস্তবে দেখতেছো আমাকে। তখন উঠলো, ওঠার পরে পরের দিন ঢাকা ঘুরলাম আমার দুলাভাই নিয়ে, বিভিন্ন জায়গায় লোকেশনে গেলাম, দেখলাম যে দেখার মতো জায়গাগুলিতে ঘুরলাম। ঘোরার পরে বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে আমার এক বন্ধুকে, আমার সহকারী ছাত্র বাড়তেছে আশেপাশে মাদ্রাসা থেকে, ছাত্র যেখানে রেখে গেছিলাম ছাত্র অনেক চলে আসছে, তখন ছাত্র বাইরে গেল, তখন আরেকটা শিক্ষক দরকার আমার সহকারী। তখন আমার বন্ধুর বাড়ি গাজীপুরে, বন্ধুকে ফোন দিলাম যে আমার মাদ্রাসায় চলে আস, এখানে তুই আমার সাথে পড়াবি। তো বন্ধু চলে গেল। বন্ধু চলে যাওয়ার পরে বন্ধুকে নিয়ে আগে একসাথে পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, এখনো ঘুরতে মনে চাইতেছে, এই জন্য তাকে নিয়ে বললাম যে আমাদের পাশে একটা জায়গা আছে যেটা বলেছে ইকো পার্ক, মধুটিলা, শেরপুর জেলায় পড়ছে, এটা এখনো আছে। তো ওখানে বেড়াতে গেলাম। বেড়াতে যাওয়ার পরে এখানে একটা হাসির বিষয় হলো, আমার বন্ধু আমার নাম্বারটা বিভিন্ন গাছের মধ্যে লেখা নিচে মেয়ের নাম লিখছে। আপনার বন্ধু? হ্যাঁ, আমি তার নাম্বারটা বিভিন্ন ওয়ালের মধ্যে লেখা নিচে মেয়ের নাম লিখে দিই। সেগুলো আমরা সাধারণত বাসে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাবলিক প্লেসে সাধারণত দেখে থাকি। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর তখন আমার নাম্বারটা যখন আমার বন্ধু লেখে, তখন একটা মেয়ে খেয়াল করছে, পার্কের ভিতরে একটা মেয়ে খেয়াল করছে, তার পার্কের পাশেই তার মেয়েটার বাড়ি, পার্কে সবসময় থাকে। তো খেয়াল করার পরে ওখান থেকে নাম্বারটা উঠায় আমাকে মিস কল দেয়। আমি বাড়িতে যখন আসে পড়ে তখন মিস কল পাই, এত ঘন মিস কল দেয়, তখন বিরক্তি লাগে। ক্লাসের মধ্যে বসা, তখন মিস কল দিতেছে, খাইতেছি মিস কল দিতেছে, সবসময় মিস কল দেয়। তখন আমি ব্রেক করলাম, ব্রেক করে আমি বলতেছি যে কে আপনি সবসময় মিস কল দেন? তখন বলতেছে যে মানে ফালতু কথা বলতেছে, যে আপনার প্রেমিকা অমক সমক, আপনার বউ হবো ইত্যাদি, এগুলি বিভিন্ন আকারের কথাবার্তা বলতেছে। তা আমি খুব গালাগালি পারতেছি। একসময় এরকম হয়েছে, আমি আমার ছাত্রকে বলছি যে তোমাদের মধ্যে কে বেশি গালাগালি করতে পারো? তখন একজন দাঁড়াইছে যে আমি তো খুব গালাগালি করতে পারি। ঠিক আছে, আমি একটা নাম্বারে ফোন দিচ্ছি, তুমি এই মেয়েটাকে ইচ্ছা
ইচ্ছা মতো কথা গালি দিবা। হুজুরের সাথে ছাত্রের সম্পর্ক তো ছাত্র শিক্ষক সম্পর্ক, তারপরেও আপনি এরকম হেল্প বলতে মানে জিনিসটা ঠাট্টাবশতই হয়ে গেছে। ঠাট্টাবশত হয়েছে। তখন এই ছেলেটা আসলো, বাইরে গেল, বাইরে যায় তখন খুব ফোনে খুব ইয়ে করেছে। বাবা ছেলেটা খুব ছোট, বেশি বড় না, মাঝারু চাই। তখন গালাগালি ছাড়লো। তখন সে বললো গালাগালি ছাড়লে কি হবে, আমি আপনার পিছিয়ে লেগে আছি। মেয়েটা এই কথা বললো। এরকম করে মেয়ের সাথে কথা বলতে বলতে 2 বছর চলে যায়। 2 বছর আমি তার সাথে খারাপ বিহেভ করি কন্টিনিউয়াসলি। হ্যাঁ, কন্টিনিউ। এর মাঝখানে আবার ওই আসমার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তখন এই ঘটনা ঘটতেছে। তখন 2 বছর পরে আমি চিন্তা করলাম যে মেয়েটা কি, একটু ভালো করে দেখার দরকার, খাতির দিই, একটু ভালোবাসা খাতির দিয়ে দেখি। তখন তো ভালোবাসা তো আমার একজনের জন্যই, শুধু এটা প্রক্রিয়া বলে গেছি যে মানে দেখি মেয়েটা কি। এই জন্য তাকে আমি একটু ভালো ব্যবহার করে তার ঠিকানাটা নিছি। তারা বললাম তুমি দেখা করো। মধুটিলা গেলাম, পার্কে গেলাম, দেখা হলো না। তখন সে বলতেছে যে আমি নালিতাবাড়ি মহিলা কলেজে পড়ি। তখন আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে, তখন আমি ফোন দিলাম যে মহিলা কলেজের মধ্যে এই সাথী নামে এক মেয়ে, তার নামটা ভুল বলছে, সাথী নামে কোনো মেয়ে আছে কিনা। তখন এই সাথী নামে মেয়েটাকে পায় না, খুঁজে পায় না। আসলে তো সে মহিলা কলেজে পড়ে না, তার একটা বিয়ে হয়েছে, স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নাই, তার একটা বাচ্চাও আছে। তখন সে আমার সাথে এরকম বিহেভ করতেছে। তো সে বলতেছে যে আপনি গাজীপুর আসেন, গাজীপুর আসলে আমাকে পাবেন। আসলে মূলত সে গার্মেন্টসে চাকরি করতো। তখন মেয়েটাকে আমি দেখতে আসলাম। তখন আমি হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ একটা আছে মানে হাফেজদের প্রশিক্ষণ, তখন এটার মধ্যে যোগ দিই। এটার মধ্যে যোগ দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমি শিক্ষক দেওয়া নেওয়া করি। তখন আমার আস্তে আস্তে ঢাকা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে আমার আস্তে আস্তে যাওয়া শুরু হয়ে গেল। আমি আর একটু হয়ে গেলাম, মানে চালাক চতুর হয়ে গেলাম আর একটু। তখন কুমিল্লাতে একটা মাদ্রাসাতে আমি ছিলাম, ওখানে প্রতি মাসে আমি 3 দিন যাই, ওখানে পড়াইতাম, প্রশিক্ষণ করাইতাম হুফাজের। তখন সে বলতেছে আপনি গাজীপুরে আসেন, আপনার সাথে দেখা করবো। তো ওখান থেকে আমি রওনা হলাম আসর নামাজের পরে। রওনা হলে তখন গাজীপুরে আসলাম। গাজীপুরে আসার পরে সে বলতেছে যে আমি তো গাজীপুরে নাই, ভুল ঠিকানায় আপনাকে বারবার ঘোরাচ্ছে। হ্যাঁ, ঘোরাচ্ছে। তখন আমি খুব ইচ্ছা মতো গালাগালি করলাম। তখন চলে আসলাম। তখন আবার 2 দিন পর আবার বলতেছে না আমি ওই ঠিকানায় আছি। তো আবার গেলাম, দেখি মেয়েটাকে পাই কিনা। পাইলে আমার একটু জিদ ছিল যে এই মেয়েটাকে আমি একটা কিছু করব, মনের ভিতরে একটা জিদ যাচ্ছে, যে কোনো একটা ক্ষতি করবো ওরা। তখন গেলাম, তখন মাগরিব নামাজের পরে দেখা হলো। তখন দেখা কথাবার্তা বলতে বলতে আপনার এশার নামাজের আজান দিয়ে ফেলাইছে। বাসে মসজিদে আজান দিল, মসজিদের ভিতরে ঢুকলাম। ঢুকে আমার মসজিদের ইমাম সাহেবের কথাটা, আওয়াজটা আমার চিনা চিনা লাগতেছে। তখন নামাজ পড়ানোর পরে আমি দেখলাম দেখি আমার বন্ধু। তখন তারে বললাম যে কিন্তু তুই এখানে ইমাম, তুই আমার আগে বলবি না? আমি তো তুই এখানে আসলে আমি জানি নাকি। তো দোতলায় নিল, নিয়ে গোসল টুসুল করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তখন বলতেছে তুই এনে কে লিখে আসিস দেখো। তখন আমি বললাম যে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই দেখ আমি কার বাসায় থাকে, আমি খোঁজ খবর নিয়ে আমি ধরে নিয়ে যেতেছি মেয়েটাকে। ওই মহল্লার ইমাম, সে খুব নামি দামি মানুষ, এখনো আছে। তখন এই কথা বলে আমি না, যা কিছু করার দরকার আমি করবো, তোর করার দরকার না, তুই এনে ইমাম, তুই ইমামের মতো থাক, আমি করতেছি। তখন এখান থেকে চলে গেলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যায় তখন এই মেয়েটা তার ওই স্বামীর সাথে সে যোগাযোগ রাখে, ওই সময় যোগাযোগ রাখে। কিন্তু এটা তো আপনি জানেন না, আপনি কিভাবে জানলেন এটা? এটা জানছি একদিন ফোন দিলাম, হঠাৎ করে ফোন দিলে তখন তার বান্ধবী মোবাইলটা ধরছে। তার বান্ধবী মোবাইলটা ধরার পরে তার বান্ধবী বলতেছে যে আচ্ছা আপনি তাজুল ভাই না? আমি জি আমি তাজুল ভাই। আমি আবার তার ঠিক ঠিকানায় দিছি, আমার ঠিকানা সম্পূর্ণ সবকিছু সঠিক বলছি, সে ভুল বলছে। তার সাথে দেখা হওয়ার পরে তার নাম জানতে পারি, তার নাম মুর্শেদা, তার নাম সাথী না। তখন ওই তার বান্ধবী বলতেছে আচ্ছা আপনার মুর্শেদার সাথে যে সম্পর্ক, আপনার মুর্শেদার সাথে সবকিছু জানেন? আমি কই না, আমি তো জানি না। তার একটা বিয়ে হয়েছে, তার বান্ধবী সর্বপ্রথম বলে তার একটা বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা আছে, তার স্বামী আছে, সবকিছু আছে তার, কিন্তু তার স্বামীর সাথে তার কোনো নেই, যোগাযোগ নেই। তখন আমি বললাম তার স্বামীর নাম কি, তার বাচ্চার নাম কি, এগুলি সবকিছু তার কাছ থেকে, তার বান্ধবীর কাছ থেকে জানলাম। জানার পরে আমি কিছুক্ষণ পরে ফোন দিলাম, মুর্শেদা ধরছে। ধরার পরে আমি বললাম তোমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ তোমার আকাশ থেকে পড়ছে, কিছু জানে না। হ্যাঁ বাচ্চার কথা বলতেছেন আপনি, কার সাথে কি বলতেছেন জানেন? বলো যে জারি দেওয়ার কোনো দরকার নাই, তোমার স্বামী কেমন আছে? তার স্বামীর নাম ধরে বললাম। তখন হ্যাঁ মনে করতেছে সবকিছু নাম ধরে ধরে এরকম বলতেছে, সবকিছু তো মনে জানে। তখন আমার এক পর্যায়ে বলতেছে আপনি কি সবকিছু জানেন? আমি হ্যাঁ সবকিছু আমি জানি। কার কাছ থেকে জানছেন সেটা তোমার জানা দরকার নেই, তো তুমি আমাকে এরকম করলা কেন? তোমার বিয়ে হয়েছে, তোমার বাচ্চা আছে, তুমি আমার সাথে এরকম করলা কেন? আর তোমার তো আমি কোনো সময় লাইন দিই নেই, তুমি জোর করে এরকম ভাবে লাইন পাইতে, এরকম তুমি এরকম খারাপ মেয়ে কেন? এরকম তারা বিহেভ করতেছি। তখন বলতেছে আপনার ভালো লাগে, তখন ওটা ভালো লাগে, এই জন্য তাই আমি করতেছি। বিভিন্ন কথাবার্তা আমার বলাইছে। তখন আমিও তার সাথে কথাবার্তা বলছি এই নিয়তে যে মেয়েটাকে একটা কিছু করবো, মানে রাগে এবং দুঃখে যে কোনো খারাপ কিছু একটা করবেন আপনি, যে কোনো একটা খারাপ কিছু করে সেটা তাকে মাইরা হোক
বা তার ইজ্জত নষ্ট করে হোক, তখন আমার ভিতরে একটা জিদ জাগলো যে মেয়েটাকে যে কোনো একটা কিছু করবো। তখন মোবাইলে তার সাথে খুব খাতির দিলাম, খুব প্রেমের অভিনয় করলাম। অভিনয় করার পরে তাকে বললাম যে তুমি একদিন আমার সাথে দেখা করো। বারবার আপনি এটা বলে যাচ্ছেন, তার পরিচয় জানার পরেও দেখা হয়েছে, দেখা হওয়ার পরেও আবার বললাম যে আবার একটা প্রোগ্রাম করো, দেখা করি। তখন তাকে মোবাইলে আমি কন্ট্যাক্ট করি যে তোমার সাথে দেখা করো। সেও দেখা করার জন্য ইচ্ছা। তো এর মাঝখানে আবার তার মার সাথে মোবাইলে আমি কথাবার্তা বলতাম, সে মোবাইলে কথাবার্তা বলাই দিত বাড়িতে যায়। তার মার সাথে আমি কথাবার্তা বলতাম, তার মা আমার দাওয়াত দিত যাইতে। আমি কি পরিচয়ে কথা বলতাম তার মার সাথে? পরিচয় যে আপনার মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। তার মার কাছে মেয়ে বলতো যে ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। আর আপনি কি বলতেন? আমি বলতাম, আমি সত্য কথাটাই বলতাম যে আপনার মেয়ে বিয়ে হয়েছে এটা আমি জানি, কিন্তু সে আমার সাথে 2 বছর সম্পর্ক করছে না জানায় তাদের বিয়ে হয়েছে। এখন যেহেতু তার বিয়ে হয়েছে তাকে আমি আর বিয়ে করবো না বা তার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখবো না। তখন বললো যে ঠিক আছে না রাখলা, কিন্তু তুমি একটু বেড়াইতে আসো, বেড়ায় যাও। তখন ওই পার্কে গেলাম, তাদের বাড়ির পাশে যে পার্কে দেখা হলো। দেখা হওয়ার পরে তখন আমি তারে বললাম যে চলো অন্য কোথাও যাই, মানে আমার মনের ভিতরে একটা ইয়ে যে এখান থেকে সরাই অন্য কোথাও নিয়ে যাবো। তখন আসে না, ওই সময় সে তারিখ দিয়ে সামনের সপ্তাহ ঢাকা আসবে, ঢাকা তার সাথে আমার সাথে দেখা করবে। তখন আমি বললাম যে ঠিক আছে তুমি সায়দাবাদ আসো, আমি তো থাকি যাত্রাবাড়ি, এখন বর্তমান যাত্রাবাড়িতে থেকে। ওই সময় আমি মাঝখানে আবার একটু সামান্য কথা ভালো রাখছি, আমি আমার ভাইয়ের মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি ঢাকা চলে আসছি। ঢাকা কেন আসছেন? ঢাকা আসছি, ঢাকা চাকরি নিয়েছি, ঢাকা একটা ভালো চান্স পেয়েছি। তাকে আমি ঢাকাতে আসার পরে ঢাকাতে চলে আসি, ও চলে আসে। চলে আসার পরে যোগাযোগ করি, তখন আমি তাকে বললাম যে সায়দাবাদ আসো, সায়দাবাদ একটা পার্ক আছে, পার্কে ঘুরবো সারাদিন, পরে তুমি তোমার জায়গায় চলে যাবে, আমি আমার জায়গায় চলে যাবো। তোমার সায়দাবাদ আসে, তখন হোটেলে ঢুকলাম। সায়দাবাদ একটা হোটেল আছে, রুম ভাড়া নিই, সারাদিন থাকি, সারা রাত থাকি। রাত্রে তার মোবাইলে ঘন ঘন ফোন আসতেছে। ওখানে তাকে অনৈতিক কাজ অনেক হয়েছে হোটেলে ঢুকে, মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক একাধিকবার হয়েছে। আপনি তো আপনাকে আমার এই প্রশ্নটা করতেই হবে, আপনি জানেন এই ধরনের কাজ করা ধর্মীয় বিধান মতে প্রচন্ড রকম অন্যায় এবং গুনাহের কাজ, তাই না? এবং আপনি আপনার জায়গা থেকে জানার পরও আপনি এই, যেহেতু এটা হঠাৎ করে হয়নি আপনার জীবনে, লম্বা সময় ধরে আপনি প্রিপারেশন নিয়েছেন, বছরের পর বছর ধরে আপনি প্রস্তুতি নিয়েছেন এই মেয়েটাকে আপনার যে কোনো ভাবে বিপদে ফেলার জন্য, তো আপনি কেন করলেন এই ধরনের কাজ? এটা আসলে বলতে আমারও দুঃখ হয় যে ওই সময়টাতে আমি যেগুলি করছি, তো হয়তো আমার বয়সের কারণে হয়তো আমার ওইরকম মন মানসিকতা ছিল না, বা আমি অল্প বয়সে আমি দায়িত্ব পাইলেছি অনেক বেশি। কিন্তু দেখা গেছে ওই সময় আমি বিভিন্ন প্রোগ্রামে যেতাম, মাহফিলে যেতাম, আমি তখন মাঝে মাঝে নিজেও চিন্তা করতাম যে আমি তো হাজার হাজার মানুষকে বুঝাই, এত বড় একটা মসজিদে আমি ওয়াজ করি, শত শত মানুষ বসা থাকে, বিভিন্ন মাহফিলে যাই, তারপরে আমার একটা ক্যাসেটও আছে, তো আমি এগুলি করতেছি। তারপরে আবার মনে মনে পছন্দ জিত হয় যে আমাকে এরকম বললো কেন, এতদিন ঘুরাইলে কেন, আমি এরা ই করে দিই। এই যে কাজটা করলেন এটা সম্পর্কে কি হাদিস বা আমাদের রিলিজিয়ন কি বলে? জিনার কাজ, জিনা সম্পর্কে কি বলা আছে আপনি জানেন? জানি। কি বলেন তো আমাদের? দুর্রা মারা সেটাকে বলে, মানে কোরআন হাদিসের শাস্তি হলো বুক পর্যন্ত মাটির নিচে রেখা তাকে দৌড়া থেকে পাথর মারা, উইট বাক্যের মারা হবে, এটা দুনিয়ার শাস্তি। এবং আমি বহুত বড় বড় কিতাবাদি পড়াই, এখনো পড়াইতেছি, উসুলের শাসি, মাকামাতে হারিরি, মালাবুদ্দা মিনহ, তারপরে সিয়াসিতার কিতাব পড়াই। এখন আমি যাত্রাবাড়ি যে মাদ্রাসাতে আছি সেই মাদ্রাসায় আমি এগুলি বড় বড় কিতাবাদি পড়াইতেছি। ওকে, ফাইন, ঠিক আছে। আপনার এই জায়গাটিকে আমরা অবশ্যই রেসপেক্ট করি, আপনি যা করাচ্ছেন, যে পেশার জায়গাতে আছেন, অবশ্যই এটা শ্রদ্ধার জায়গা। কিন্তু আমরা শুধু একটা জিনিসই নক করতে চাই প্রিয় শ্রোতা, এখানে দেখুন একজন মানুষ এই ধরনের অবস্থার মধ্য থেকেও অপরাধী হতে পারেন এবং তিনি ভুল করতে পারেন, ঠিক আছে? কেউই ভুলের ঊর্ধ্বে নয়, আমরা ভুলটাকে ভুল হিসেবেই দেখি। আমরা বরং এই মানুষ এমন মানুষ, এই মানুষের দ্বারা কখনোই ভুল করা যাবে না এবং ভুল হতে পারে না, এইভাবে চিন্তা ভাবনার জায়গাটা থেকে একটু সরে আসতে চাই। আমরা বারবারই বলছি আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। বলুন তারপর। আপনি বলছিলেন যে বারবার ফোন আসছে। বারবার ফোন আসছে, তার মোবাইলে বারবার ফোন আসছে, কিন্তু কে ফোন করে সেটা আমি তখন জানতে পারি নাই। তখন সে ফোনটা রিসিভ করে বলতে আমি এক বান্ধবীর বাসায় আছি, তোমার এখানে কালকে আসবো। তো এক পর্যায়ে তাকে আমি 2-1টা থাপ্পড় দিই। থাপ্পড় কেন দিলেন? থাপ্পড় দিলাম, আমার কাছে সত্য কথা বলে না, যে কে ফোন করে, আমার সন্দেহ লাগে। তখন থাপ্পড় দেওয়ার পরে তখন আমি যখন গলা মাথা হারামারা দিচ্ছি একবার মাইরে হালাইবো, আচ্ছা, তখন আমার বলতেছে যে আমার আগের স্বামীর ঘরে যাওয়ার কথা, আমার যাওয়ার কথা। তার এখানে যাইতেছি, ওই স্বামীটা তার খালাতো ভাই ছিল, তো তা সে থাকে নারিন্দা কাঁচা বাজারে, ওখানে থাকে, ওখানে যাইতেছি। তো তুমি ওখানে যাইতেছো, ঠিক আছে, ভালো কথা, তুমি আমাকে স্বীকার করো না কেন? আর আমি তো তোমার ওই স্বামীর ঘর থেকে তোমাকে আমি কোনো সময় আমার ঘরে নিয়ে আসবো না, আমি তো রং তামাশা করতেছি। ওই দিন আমি দাঁড়িয়ে আমি তো রং তামাশা করতেছি, আমি বুঝতে পারছি রং তামাশা করতেছেন, আপনি আমার নিবেন না, এই জন্য আমি ওই স্বামীর ঘরে চলে যাবো। তো ওই স্বামীর ঘরে তুমি চলে আসলা কেন? তোমার বললো যে আমার হেবির কথা অনেক কষ্ট দিছে, ভাত খাবার ইত্যাদি বহুত কিছু কথা বললো, যে এগুলো কিছু দেয় নাই, জ্বালা যন্ত্রণা করছি, চলে আসছে। যাক, তারপরে আমি বললাম, এরপরের দিন 12টার সময় আমি রুম থেকে বাইরে হইলাম,
বাইরে হয়ে আমি আমার মাদ্রাসায় চলে আসলাম, এসে চলে গেল তার স্বামীর বাড়ি, রাইন্দা কাছে বাড়িতে চলে গেল। যাওয়ার পরেই এদিকে আবার সে বাড়িতে প্রচার করে দিছে যে আমি ওই যে ছেলেটার সাথে কথা বলতাম ভালোবাসি, ওই ছেলেটার কাছে যেতেছি, ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে। মানে এটা বাড়িতে সে প্রচার করছে বিয়ে হয়েছে, আমাকে নিয়ে বলছে আর কি। তখন সে এদিক দিয়ে চলে আসছে তার আগে স্বামীর ঘরে। তার আগে স্বামীর ঘরে দেওয়ার ইচ্ছা ছিল না, তার মা বাপকে দেওয়ার ইচ্ছা ছিল না, আর অন্য জায়গায় তার বিয়ে দিবে এরকম ইচ্ছা ছিল। তখন তার স্বামীর ঘরে আসা পরে তার স্বামী আবার তার বাঁধছে, এই সময় বাইন্দা নির্যাতন যা করার দরকার করতেছে, পিড়াইতেছে, মানে না খাওয়ায় রাখে, এরকম ভাবে পিড়াইতেছে। 2-3 দিন এরকম নির্যাতন করছে। নির্যাতন করার আপনার সঙ্গে ঘটনা ঘটার পর ফিরে যখন গেছে তখনকার ঘটনা। তো এইটা আবার আমাকে জানাইছে ফোন করে, সে ফোন করে জানাইছে যে আমি এরকম নির্যাতনের ভিতরে আছি, যেভাবে হোক আমাকে উদ্ধার করো, এখান থেকে আমাকে বাইন্দা রাখছে, সেটা বলতেছে। তখন তার বাপ মার কাছে সে খবর দিছে যে আমাকে এরকম ঢাকা বাইন্দা রাখছে, আমাকে নির্যাতন করতেছে, আমাকে নিয়ে যাও। তখন তার বাপ মা বললো তুই না ওই যে ছেলের সাথে একটা সম্পর্ক ছিল এই ছেলের কাছে গেছো, তো ওখানে আগের স্বামীর ওখানে গেলে কেন? তখন বলতেছে যে এটা ভুল করছি, আমাকে মাফ করে দাও, আমার উদ্ধার করো। তখন তারা আমার কাছে ফোন দেয়, তার বাপ মা আমার কাছে ফোন দিয়ে যে বাবা তুমি তো ঢাকায় থাকো, তুমি তো এটা আমার একটু উদ্ধার করে দাও, কান্নাকাটি করলো। তখন আমি গেলাম বড় বড় কিছু ছাত্র নিয়ে বিভিন্ন মাদ্রাসা থেকে। আমি ফোন দিলে আমি বিভিন্ন মাদ্রাসা তখন মস্কো করাইতাম, প্রশিক্ষণ করাইতাম। তো এরকম ধরনের কিছু কিছু ছাত্র, আমি প্রায় 50-60 জনের মতো ছাত্র আমি নিয়ে গেলাম। নিয়ে যায় তাদেরকে, ছাত্রদেরকে আবার বলছি যে আমি যদি ভিতর থেকে আওয়াজ করি তাহলে তোমরা ভিতরে ঢুকবা, অন্যথায় ভিতরে ঢুকো না, বাসার চতুর্কেন্দ্রে তোমরা থাকবা। তখন আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখেছি মেয়েটাকে বাইন্দা রাখছে। তো মেয়েটা আমার দেখার পরে কান্দে কান্দে বলতেছে যে তুমি এখন আসছো। তখন তার স্বামী তারা জিজ্ঞাসা ছেলেটা কে, তো হুজুর কে? তখন বলতেছে আমার খালাতো ভাই। খালাতো ভাই তো আমি এতদিন দেখি না, আমিও তো তোর খালাতো ভাই, এতদিন তো দেখি নাই, তো একটা সন্দেহ করতেছে। তখন আবার এই ছেলেটা আবার আমার জিজ্ঞাসা করতেছে ভাই আপনার সত্য কথা বলেন তো? সত্য কথা বলতাম যে বলছি যে তার সাথে আমার ফোনে কথা হইতো, সে আমাকে ভাই বলে ডাকছে, এই এতটুকুই। তোর বলছে যে মাঝখানে দীর্ঘদিন ধরে কথা বলছে যে ছেলেটার সাথে, সেই ছেলেটা আপনি এমকে হতে পারে, সে আরো কারোর সাথে কথা বলে কিনা তা তো আমি জানি না, আমার সাথে কথা বলছে। তখন বলতেছে যে ভাই এটা তো আমাদের ব্যাপার সেবার, টাকা পয়সার ব্যাপার সেবার, আপনি এখান থেকে চলে যান। তখন আমি বললাম যে না, মেয়েকে নিয়ে যাবো এখান থেকে। আপনি পারলে নিয়ে যান। তখন মেয়েটা বান করলাম, যখন নিয়ে এসে বলি তখন সে বললো যে আমি কি চিল্লানি দিব। কে বলতেছে এটা? ছেলেটা বলতেছে, ছেলে মা বলতেছে আমি চিল্লানি দিয়ে মানুষ জমা করবো, পুলিশ ডাকবো। তখন আমি চিন্তা করে দেখলাম এখানে পুলিশ ডাকলে আমার সমস্যা, কারণ এই মেয়েটা তো আমার কেউ হয় না, তখন আমার স্ত্রীও না কিছুই না, আমি এখান থেকে কেন এই মেয়েটাকে নিতেছি। তখন ছাড়ে দিলাম, মেয়েটা আমার সাথে চলে আসবে বললো, খুব জোরাজুরি করতেছে। তখন মেয়েটাকে ছেড়ে দিয়ে না, আমি তার মেয়েটা কানে কানে বললাম তুমি যদি এখান থেকে পালায় আসতে পারো তখন আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে সেফ জায়গা নিয়ে যাবো। তো ওই দিন আমি চলে আসলাম, মাগরিব নামাজের পরে মেয়েটা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে আমি তো চলে আসছি। কোথায় আসছো? অমুক জায়গায় আছি। যে জায়গাটা তার নাম বলছে এই আমার মাদ্রাসার গেটের সামনে, কিন্তু সে জানে না আমি এই মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। সে আমার মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায়, সে মাদ্রাসার নাম পড়ে বলতেছে যে অমুক মাদ্রাসায় এখানে আমি আছি। আমি বললাম যে তুমি ফোনটা রাখো, আমি কয়েক মিনিট আমাদের আসতেছি। তো আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম যে কি করা যায়, বুঝতে পারলাম তার বাড়ি আমার বন্ধুর বাড়ি, আমাদের বাড়িতে নিয়ে যাই, তারপরে রাতে চিন্তা করে পরে কি করা যায়, পরে এটা করলে হবে। তখন তাকে আমার বন্ধুর হাতে তুলে দিয়ে বললাম তুমি নিয়ে তোমার বাসায় রেখে আসো। রেখে আসলো, কোনো সমস্যা হয় নাই, রেখে আসলো। পরের দিন সকালে মেয়েটাকে আবার ওখান থেকে নিয়ে আসলো। তখন আমি মেয়েটাকে নিয়ে মহাখালী গেলাম। মহাখালী নিয়ে পরে নালিতা বাড়ি গাড়িতে উঠা দুজনে নালিতা বাড়িতে চলে গেলাম। নালিতা বাড়ি থেকে তাদের এখানে কয়েক কিলোমিটার মাত্র, তো মোটর সাইকেলে উঠাই দিলাম, সে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে তার দাদা, তার নানা, তার বাপ মা সবাই আমাকে কল করতেছে যে বাবা তুমি এতটুকু জন উপকার করছো, তাহলে তুমি আমাদের বাড়িতে বেড়ায় যাও, তা আসো, এমন জোরাজুরি করতেছে ফোনে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাড়িতে তো বসে রয়েছি বেকার, তখন কিন্তু আমি বিয়ে করি নাই, বেকার বসে রয়েছি, ঠিক আছে যাই ঘুরে আসি এভাবে বলতেছে, মায়ের মতো বলতেছে যাই। কেউ বলতেছে কোনো সমস্যা হবে না, কিছু না, তোমার বিয়ে করতে হবে না, কিছুই না, তুমি আসো বেড়ায় যাও। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে গেলাম। হাসির গল্প হইলো যে আমি নালিতাবাড়ি বাজারে যখন নামছি, মিষ্টির দোকান থেকে 8 কেজি মিষ্টি নিছি তাদের বাড়িতে নেওয়ার জন্য। আমি মিষ্টি নিয়ে আমি গেলাম, তাদের মহা খুশি, তারা মহা খুশি, সবাই আমাকে দেখতে আসলো, দেখলো। আমি সারাদিন থাকলাম। সারাদিন থাকার পরে তখন আমি বিকেলে যখন চলে আসতে চাইলাম, মাগরিবের নামাজের কিছু আগে দিয়া আমি চলে আসতে চাইলাম, তখন মেয়েটার মা তার এই যে এই কাপড়ের আসল যে আছে, আসলটা এরকম করে ফালাই দিয়া আমাকে বলতেছে যে বাবা তুমি যদি চলে যাও তাহলে আমার আঁচলের উপর দিয়ে পাড়ায় যাও, তুমি আজকে আমাদের এখানে থেকে যাবে যেভাবে হোক। তখন এরকম ধরনের বিল করতেছে। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে থেকে যাই। পরে ঠিক মাগরিব নামাজের কিছুক্ষণ পরে দুইটা লোক আসলো। দুইটা লোক আসা
মেয়েকে বলতেছে হুজুরে ডাক দে। আমি এই বাসায় করে অন্য বাসার রুমের থেকে বলতেছি, আমি শুনতেছি। তো মেয়েটা আমার আমরা ডাকে, কে ডাকে? 2টা লোক আসছে। 2টা লোক কি আমি চিনি না, আমাদের এলাকায়, কিন্তু আমি তাদের সম্পর্কে সবকিছু জানি না। তো আমি বললাম যে তাদেরকে আসতে বলো আমার কাছে। তারা আসছে আমার কাছে, আয়সা বলতেছে যে হুজুর আপনি এখানে কিভাবে আসতেন? তখন আমি বললাম যে সত্যটাই বললাম, যে মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, ফোনে কথাবার্তা বলছি, এই জন্য তার মা আমাকে খুব জোরাজুরি করছে, এই জন্য আমি আসছি। তোমার বলছে যে মেয়ের সাথে যেহেতু আপনার সম্পর্ক আছে, এখন তো আমাদের মেয়ের দুর্নাম হইতেছে বা আমাদের এলাকার দুর্নাম হইতেছে, এই মেয়েটাকে আপনার বিয়ে করতে হবে, নাহলে এটা আমাদের দুর্নাম। যখন এই কথা বলছে তখন আমি তো হতভম্বের মধ্যে পড়ে গেছি। পরে আবার মেয়েটাকে আবার ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে যে তুই কি করস, এই ছেলেটার সাথে তোর বিয়ে দেওয়া হবে 5 লাখ টাকা কাবিন দিয়া, তুই কি মেনে নিবি? তখন বলতেছে যে হ্যাঁ আমি রাজি আছি, আমি নিবো, মানে নিবো, আমি রাজি আছি। মেয়েটা এই কথা যখন বলার পরে তা আমি তো তার মেয়েটাকে বলতেছি, তুমি কি এই করার জন্য আমাকে ডেকে নিয়ে আসলা? আর এইটা করার জন্য কি তুমি আমাকে এরকম ভাবে তোর মায়ের দিয়ে অভিনয় করালা, মায়ের মতো অভিনয় করাইলা, আঁচল পেতে দিল? হ্যাঁ, আঁচল পেতে দিল। এত কিছু করার পরেও তুমি কেন এরকম করলা? তখন ছেলে 2টা বললো যে এখনই বিয়ে করাবো। জোর করতেছে না, আমি না করতে চাই, বুঝি না। যখন বারবার নিষেধ করার পরে ছেলে 2টা বলতেছে তাহলে আপনার সাথে আমরা বেয়াদবি করতে বাধ্য হবো। তখন আমি আচ্ছা ঠিক আছে, আপনারা কাজে নিয়ে আসেন। তখন আমি ওই সময় বসে আমি চিন্তা করলাম যে এখন যদি রাজি না হই তাহলে হয়তো তারা আমার সাথে খারাপ ব্যবহার করবে, এরকম ধরনের তাদের চিন্তা ফিকির। তখন এশার নামাজ পড়ার পরে দেখলাম ধুমধাম আরো কিছু লোক এসে পড়লো। এখন হয়ে গেল 15-20 জনের মতো। তারা সিদ্ধান্ত নিল বিয়ে পড়াবে। তারা কাজীকে ফোন দিল, কাজীর সাথে যোগাযোগ করতে পারলো না রাত্রে। তখন তারা বলতে চাচ্ছে কালকে সকালে ব্যবস্থা করবো। তখন আমি ফাঁকে দিয়ে আমার এক বন্ধুরা আমি ফোন দিয়েছি, এক নেতা, বহুত বড় নেতা। তখন আমি ফোন দিয়েছি যে ভাই এই অবস্থা, তা আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। তখন তারা বলতেছে আমরা সকালে চলে আসবো ইনশাল্লাহ। তখন সকালে আমার বন্ধুরা 5 জন আসলো। 5 জন আসলো যখন, তখন আমি বললাম তোমরা 5 জনে কি হবে, 5 জনের কারবার না, পুরা গোটা এলাকা ছেড়ে গেছে এটা। আর তারা ওই সময় 7টা না 8টা গরু বিক্রি করছে রাতারাতি। বিক্রি করে এই টাকাগুলি এলাকায় ছিটাইছে, নেতা করে খাওয়াইছে মেম্বারদেরকে, সবাইকে। আপনার গলায় ফাঁসি পড়াবি? হ্যাঁ, ফাঁসি পড়াবেই তারা, তাদের মানে চ্যালেঞ্জ এটা। আর আমার চ্যালেঞ্জ যে আমি এখান থেকে ছুটে যাবই। তখন 5 জনে কিছু হলো না। চেয়ারম্যান আসলো, চেয়ারম্যান আমার পক্ষ হয়ে আসলো। আইসা এখানে আবার ওই যে রাত্রের কথা বললাম, কাজী আসলো না। এই রাত্রের ঘটনা, মেয়ের বাপে মেয়েকে বলতেছে তুই তার ঘরে যায় থাক, ছেলের ঘরে রুমে যায় থাক। মেয়ের বাপে মেয়েকে কথা বলছে, মেয়েকে বলতেছে। তখন আইনা ঘরের ভিতরে ঢুকাই দিছে এসা নাজের পরে। মানে বাসর ঘরে যেরকম মেয়েকে যেভাবে ঢুকাই দেয় না, এরকম ভাবে ঢুকাই দিতেছে তার বাপে। তখন আমি বলতেছি কি বিয়ে হলো না, কিছু হলো না, তুমি আমার রুমে, এখনো কোনো সিদ্ধান্ত হয় না, কিছু নাই, কারণ কি? কয় না আমি এনে থাকবো। যখন মানুষ অপরাধ করেন, অপরাধ কেন জানি মানুষের কাছে চলে আসে। ওকে, হ্যাঁ বলুন। তারপর তো আমিও মানে ওই সময় আমার জ্ঞানটা ওইরকম মানে হয়ে গেছে যে এগুলো কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারতেছি না। তখন আমার এরকম সবসময় একটা কথা মনে হয়েছে যে আসলে ব্যাককল বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো আছে। তখন আমার এই জিনিসটা ওখানে কিরকম মাথা মাথায় খেলতেছে যে এটা কেমন ধরনের বোকামি। তখন তার বাপে দরজা দাঁড়া রয়েছে মেয়েকে তুলে দিয়া। আমি আবার চোখের দিকে এমন জোরে এক লাথি দিয়েছি মেয়ের বুকের মধ্যে, একটা তার বাবার ফায়ার উপরে যায় বসছে, এমন জোরে লাথি দিয়েছি। তখন তার বাপ বলতেছে তুমি এরকম করতেছো কেন? আমি বলছি তুই বেশি যদি কষ্ট হলে রাত্রির ভিতরে এখান থেকে ধরে নিয়ে যাবো, তুই আমার চিনো। এরকম হুমকি টুমকি দিতেছি, তারা ভয়ও পাইতেছে, আবার আমাকে ছাড়তেও আসে না, এমন অবস্থা। তো সকালে চেয়ারম্যান আসলো, চেয়ারম্যান এসে বললো সব ডিসিশন শেষ, সে আমাকে বিদায় দিয়ে দিবে, বিয়ে হবে না। তখন এই মুহূর্তে মেয়ের বাপ বললো মেয়েটা তো সারা রাত ছেলের ঘরে ছিল, এখন এই কলঙ্ক আমি কেমনে বুঝবো? তখন চেয়ারম্যান আমার জিজ্ঞাসা করলো যে মেয়েটা কি তোমার কাছে ছিল রাত্রে? তখন আমি বললাম যে মেয়ে তো আমার কাছে ছিল না, সারা রাত দরজার মধ্যে ছিল, বসে ছিল। আমি সত্য কথাই বলছি, দরজার মধ্যে সে ছিল, তো আমার এখানে আমি আসতে দিই নাই। তখন বললো তাহলে তোমার বিয়ে করতে হবে না, এটা কাজ হইতো না, এটা বিয়ে করতে হবে। আমি ঠিক আছে কাজী ডাক দেন। তখন আবার কাজীর সাথে লাইন দিছে। কাজী বললো যে আমি বিকালে আসতে পারবো, আমার সারাদিন কাজ আছে, বিকালে আসতে পারবো। তখন ওই ওদের মহল্লার যে ইমাম সাহেব আছে, এই ইমাম সাহেব আবার আমার বন্ধুর বোন বিয়া করছে। তো ইমাম সাহেব আবার ওই দিদি আমার সবাই চিনে, আবার আমাকে সবাই চিনে। তখন বলছে আপনি এখানে কেমনে আসলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে কাজীর নাম্বার দিতেছি, আপনার আমি ভালো করে চিনি, তাদের এখানে আসতে না করেন। ইমাম সাহেবটা গোপনে আমাকে খুব হেল্প করছে। তখন আমি ফোন দিলাম কাজীর কাছে। মেয়ে আবার সবসময় আমার পাশে বসা, আমাকে নজরবন্দির মতো রাখছে, আমার ফোন আমার হাতেই।
তো মেয়ের সামনে আমি বলতেছি কাজিরে যে আপনার বাড়ি কোথায়, বলতেছে আমার বাড়ি আমবাগান। তখন আমার বলতেছে যে আপনি কে? তখন আমি বলতেছিলাম যে আজকে বিকালে যে আর বিয়ে পড়ানোর কথা সেই লোকটাই আমি। তখন আমার বলতেছে আচ্ছা বাবা তোমাকে একটা সত্য কথা জিজ্ঞাসা করি, সেটা হলো মধুটিলা ইকো পার্কের বিয়া তো কোনোটা আপুসের বিয়া না, সব গন্ডগোল করেই হয় পার্কের সাইডের বিয়া, বেশিরভাগ গন্ডগোলের বিয়া এখানে। তো তোমার কোন বিয়া? তখন আমি বললাম আমারটা শুধু গন্ডগোল না, আমারটা মহা গন্ডগোল। এখানে যদি আপনি আসেন, আপনি যদি বিয়ে পড়ান, তাহলে আপনাকে আমি প্রথম আসামি, 1 নম্বর আসামি করে আপনাকে আপনার ভাবে কেস দিব। তখন আমি এই কথা বলার পরে তখন আমাকে ওই কাজী বললো তোমার বাপের নাম কি? তখন আমার বাপের নাম যখন বললাম তখন তোমার বাপ তো আমার ক্লাসমেট, আমি একসাথে পড়াশোনা করি তোমার বাপের সাথে। আচ্ছা ঠিক আছে, আমার অফিস ছাড়া আমি কিছু করব না, আমার অফিসে নিয়ে আসলে পরে তোমার বাপের আমি খবর দিব। তখন দেখতেছি জিনিসটা বড় 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 সড়ো হয়ে যেতেছে, অনেক বড় হয়ে যেতেছে। এখানে আমি একা কাভার করতে পারতেছি না, বন্ধু বান্ধবদের মাধ্যমে কাভার করতে পারতেছি না। তখন আমার একটা বোন আছে, এই বোন আগে ঢাকাতে ছিল, এখানে 3 থানার সিআইডি ছিল, আমার বোন, আপন বোন। তো আমাদের বাড়িতে আবার শরীয়তি পর্দা, কার বউকে দেখে না, মানে পর্দা, খুব পর্দা। আমার এই বোনটা একটু অন্যরকম হয়েছে, এই বোনটা এই লাইনে চলে আসছে। তখন আমার বোনের আমি ফোন দিলাম যে আপু আমি তো এই অবস্থায় আছি। হ্যাঁ, তখন আমার বোনকে আমি এই কথা বলার পরে আমার বোন বলতেছে তুমি এই কথার আগে বলো নাই কেন? আমার বোন নাইতাবাড়ি শহরে আসলো, নাইতাবাড়ি শহরে আইসা আমার এখানে লোক পাঠাইলো, আমার লোক আমার দুলা বাইরে পাঠাইছে যে কি অবস্থা লাগে দেখে আসো। তখন আমার দুলা বাইরে পাঠাইলে আমার দুলা বাইরে দেখা এখানে খুব ভয়াবহ পরিস্থিতি, আমাকে মানে চতুর্দিকে গিয়ে হালাইছে, মানে পুরা এলাকার যত গণ্যমান্য ব্যক্তিরা আছে সবাইকে টাকা খাওয়াইয়া এমন একটা অবস্থা করছে আমি কোথাও যাইতে পারতেছি না। আবার এদিক দিয়া ওই মেয়ে যেখান থেকে মেয়েটাকে যে নিয়ে গেলাম, তার যে স্বামী ছিল, তার স্বামী আবার থানার ভিতরে হুমকি দিতেছে বারে বারে, মানে থানার ভিতরে তারা কেস করবো। মেয়েটা অনেক স্বর্ণ গহনা নিয়ে অনেক টাকা পয়সা রেখা পালায়া চলে গেছে অন্য ছেলের সাথে, এই তারা কেস দিবে। তো এদিক দিয়া আমার বোন 200 লোক রেডি করছে গাড়ি নিয়ে যে আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসবে, ওখান থেকে নিয়ে আসবে। তো 200 লোক বাজারে আসছে, আসার পরে আমাকে আমার দুলাভাই ফোন দিতেছে যে তুমি কোথায়? তখন আমি বললাম যে আমি তো মেয়েদের বাড়িতেই আছি। তুমি একটু আগাইতে পারবা, এদিকে বাড়ি থেকে একটু আগাইতে পারবা? তখন আমি বললাম যে না, আগানোর কোনো পরিস্থিতি নাই। এর মধ্যে দিয়া যখন এই কথাবার্তা চলতেছে ফোনে, তখন যেটা চৌকিদার, গ্রামে যে চৌকিদার থাকে, 2টা চৌকিদার আইসা আমার কি গেরায় ধরছে, আমার সাথে খুব সুন্দর ভালো ব্যবহার করতেছে, বলতেছে কোথায় কি, মানে আমরা বাড়ি এগুলা সব জিজ্ঞাসা করতেছে। তখন আমি বললাম যে আমার বাড়ি অমুক জায়গায়। কয়েকখানে একটা গন্ডগোল হইতেছে, আমাদেরকে খবর দিলে পারতেন। তখন আমাদের খবর কিভাবে দিই, আমি এখান থেকে নজরবন্দি এই অবস্থায় আছি, তো আপনাদেরকে আমি কিভাবে খবর দিব? তখন এর মধ্যে কথা বলতে না বলতেই আমার দুলাভাই আবার ফোন দিয়ে বলতেছে এই পুলিশ আসতেছে, দৌড় দেও। তখন এই ইয়ার সামনের দিকে, এই চৌকিদারের সামনের দিকে হুট করে দিয়েছি আমি দৌড় দিলে মেয়েও দৌড় দিছে আমার পিছিয়ে না, মেয়ে এক এক জায়গায় এক এক মানে সিটি হয়ে গেছে দৌড় দিয়া। তো আমার পিছে দৌড়াইতেছে, চৌকিদার দৌড়াইতেছে, বলতেছে এই খারো দাঁড়াও দৌড়াইতেছে। তা আমি দৌড় দিছি, যদি খানিকটা অনেকটা চলে গেছি, আমাকে দৌড় দিলে ধরতে পারতো না। তখন আমি মনে মনে বললাম যে দৌড়ে লাভ কি, দেখি কি হয়। তখন দাঁড়াই গেছি, দাঁড়ায় পরে আমার ধরছে, ধরার পরে নিয়ে আসছে, পরে পুলিশ আমাকে নিয়ে গেল, মেয়েকেও নিয়ে গেল। তারপরে ওই যে মেয়ের যে জামাই ছিল, আসল পরে জানতে পারছি, পরে দাঁড়াকে আমাকে বললো যে ওই জামায়ে থানাতে যায় অভিযোগ করছে। আপনাদের 2 জনের নামে? হ্যাঁ, আমাদের 2 জনের নামে। অভিযোগটা মূলত মেয়ের নামে ছিল। যাই হোক, থানাতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে মেয়েকে জিজ্ঞাসা করতেছে তুমি কাকে চাও, হুজুরকে চাও না তোমার এই আগের স্বামীকে চাও? তুমি যাকে চাও তাকেই তোমাকে ওরকম ব্যবস্থা করে এখান থেকে দেওয়া হবে। আপনাদের 2 জনকে কাউকে জিজ্ঞেস করা হলো না, শুধু মেয়েকেই জিজ্ঞেস করা হলো? মেয়েকে জিজ্ঞাসা করলো আগে। সর্বপ্রথম যেটা হলো, থানাতে ঢুকার সময় তো 1 চোট মাইর হয়ে গেছে। আপনাকে? না, আমাকে না, আমাকে মাইর দেয় নাই। আমাকে পরে শুনছি যে 5,000 টাকা ঘুষ দিয়েছে, না মারে আমাকে। ওকে, কে দিয়েছে? আপনার পরিবার থেকে? আমার পরিবার থেকে 5,000 টাকা দিয়েছে যে আমার ছেলেদের গায়ে যেটা একটা টোকাও লাগায়, তো 5,000 টাকা দিছে, এই জন্য আমাকে কিছু বলে নাই। তো মেয়ের আগের স্বামীর খুব পিটাইছে, মেয়ের বাপেরও পিটাইছে, আমার সামনে পিটাইছে। তখন আমাকে ফিটনা দিতে যাইতে লেছে, তখন ওসি বলছে কিছু করে দোকানে লকাবে ঢোকাও, তো লকাবে ঢোকায় রাখছে। ওখানে কি যে একটা দুর্গন্ধযুক্ত জায়গা, মানে কেমন যে আমার কাছে লাগতেছে, খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। তখন আমি আমার মা আসছিল দেখার জন্য, অনেকে আসছে, তা আমার মাকে দেখে আমার চোখ দিয়ে জোর করে পানি পড়তেছে। এই অবস্থা। আমি তো অতদিন আমার মনে হয়েছে যে আমি হাজার মানুষদেরকে ওয়াশ করিয়া দুয়ার ভিতরে আমি মানুষকে কাঁদাই, আর আমি এখন নিজে লকাবে ঢুকিয়া। তারপর থানার ভিতরে আমি এরকম কান্নাকাটি করতেছি, আর মনে মনে করতেছি যে আমি হাজারো লোককে এরকম ভাবে কাঁদাই, দোয়া দিলে আল্লাহর কথা বইলা, নবী রাসূলের কথা বইলা এরকম ভাবে কাঁদাই, দোয়া করি। তাই আজকে আমি নিজে কি অপরাধে আমি
কি ওরকম অন্যায় করছিলাম পিছনে যে আমার এরকম কাঁদতে হইতেছে, লকআপের ভিতরে ঢুকে পশ্চাৎ পেশা গন্ধ আসতেছে, এমন একটা জ্বালা যন্ত্রণার ভিতরে ছিলাম। তো প্রথম ওসি সাহেব বলছে আমাকে ছেড়ে দিবে, পরবর্তীতে ছাড়তে পারে নাই। তাদের এলাকার অনেক লোক আসছে, মেম্বার আসছে 4টা, চেয়ারম্যানও আসছে, তাদের এলাকায় সবাই আসছে, এসে আমাকে পুরো ফুলাফিয়ে ফেলাইছে। তখন তারা সিদ্ধান্ত হলো যে মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি কাকে চাও, তখন সে এক কথা বলে আমি হুজুরকে চাই। তখন তার যে স্বামী, তার স্বামী আর আমি লকআপের ভিতরে এক জায়গায়। তো তার স্বামী তাকে হাত জোর করে বলতেছে যে তোর কাছে আমি মাফ চাই, তুই আমার কাছে আয়, তোর আর কোনোদিন আমি কষ্ট দিব না, তোর কাছে আমি ক্ষমা চাই, তোর দুটো পাও ধরিয়ে নি, তুই আমার কাছে আয়, তোর একটা বাচ্চা আছে, তুই এরকম করিস না। তখন আমিও তো আমি একে বোঝাই, তুই আমার ঘরে কোনো দিন বলতেছে আমি এখান থেকে পুলিশের সামনে, তুই আমার ঘরে তো কোনোদিন জায়গা পাবি না, আমার ঘরে তোকে নিবই না, তুই যে যত ভাবে আমাকে বিয়ে করিস না কেন। তখন মেয়ে আমাকে উত্তরে বললো যে আমার আজকের বিয়েরই দরকার, পরবর্তীতে আপনার সাথে সংসার করা আমার কোনো দরকার নেই। তারপর মেয়েটার কথা বলতেছে, বলার পর আমি তো ঠিক আছে, তোর যেটা মন চাই এটা কর, তবে আমি বিয়েতে রাজি নেই। তখন আমি বিয়েতে রাজি নেই দেখে ওসি কোনো ডিসিশন নিতে পারতেছে না, কেউ কোনো ডিসিশন নিতে পারতেছে না। সর্বশেষ ডিসিশন হলো যে আমাকে চালান করে দিবে কোর্টে। তো এই মুহূর্তে আমার বোন এসে বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমার মাও বলতেছে যে তুমি বিয়েতে রাজি হও, পরে দেখি কি হয়, এই মেয়েকে তো নিবো না, পরেরটা পরে ভালো বুঝতেছি। তো আমি রাজি হলাম, ঠিক আছে বিয়ে করবো। তখন কাজী অফিসে নিল, পুলিশে নিয়ে গেল, কাজী অফিসে যাইয়া তখন কাজী বিয়ে পড়াইলো, 1.5 লক্ষ টাকা কাবিন দিয়া বিয়ে পড়াইছে। বিয়ে পড়ানোর পরে আমার শ্বশুর, এখন তো শ্বশুর হলো, শ্বশুরে বলতেছে মাতবরদেরকে মেম্বারদেরকে বলতেছে জামাইরে কি করবো। তখন তারা বলতেছে জামাইরে তোমার বাড়িতে নিয়ে যাও, এই কথা বলতেছে। আবার আমার লোকেরা এখানে বসা আছে, তখন আমার লোকেরা বলতেছে না ছেলে আমাদেরকে এতদিন ধরে বাড়িতে যায় না, আমরা সবাই টেনশন আছে, বাড়িতে নিয়ে যাবো। তখন আমার শ্বশুরে উত্তর দিল আমার বোনকে, জামাই আমরা কিনে নিচ্ছি, অনেক টাকা খরচ হচ্ছে আমাদের, এই জামাই আমাদের মন মতনে চলবে, আপনাদের মন মতনে চলবে না এখন থেকে। এই কথাটা আমার ভিতরে লেগে গেছে। বিয়ে হইলো আজকে, আর শ্বশুরে কিরকম ধরনের কথাবার্তা বলতেছে আমার বাড়ির পরিবারের সাথে। তখন তারা আমি মানে দুঃখে আর মার সাথে দেখা করে নেই, বোনের সাথে দেখা করে নেই, মোটরসাইকেল দিয়ে চলে আসলাম শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়ি হলো, এই শ্বশুর বাড়ি থাকা অবস্থায় একই অবস্থা নজরবন্দির মতো, মানে তারা এখন আরো বয়টা তাদের বাইরে গেছে। এখানে আমার দুলাভাই একটা ফোনে একটা কথা বলছিল আমাকে, এই জন্য তাদের বয়টা বাইরে গেছে যে কোনো ভাবে হোক তুমি একাউন্টে চলে আসো, তখন তোমার শ্বশুরকে জিজ্ঞাসা করবো যে জামাইটা আপনারা কিনে নিয়েছেন সেই জামাইটা আপনি ফেরাই দেন। পরবর্তী তাদের একটা চাপ সৃষ্টি করবো, এটা আমার মেয়ে শুনে, মানে আপনার ফ্যামিলি গুম করে ফেলবে, ফেলে ওদেরকে চাপ সৃষ্টি করবে যে কোথায় জামাই। এটা মেয়েরা শুনলো ফোনে, মানে এরকম কানের ভিতরে আমি দিয়ে বলতেছি, পাশে কিছু হালকা মালকা শুনছে, শোনার পরে বাড়িতে কি করছে সরাসরি করার পরে যখন বিয়ে করলেন যে জামাই ওর আগে ছিল, সে তো তাকে ডিভোর্স দেয়নি, দিয়েছিল? হ্যাঁ, পরে ওই থানাতে বিয়ে ডিভোর্স দিয়েছে, তাহলে ডিভোর্স দিয়ে দেয়। ওই সময় তো ওই ছেলের কি অবস্থা? ওই ছেলে তো ওখান থেকে চলে গেল, ছেলে তো আমাকে খুব দেখে ভয় পাইছে ওই সময়। আমি বলছি যে থানা থেকে বাইরে হলে তো আর আমি হস্তনস্ত করবো না। এই ছেলেকে আপনি হস্তনস্ত কেন করবেন? এই ছেলে আমাকে বলতেছে আপনি আমার বউ চিনিয়ে নিলেন। আমি কই বেটা তোর বউ, তখন একটা খারাপ গালি দিয়ে বললাম আমি যে তোর সাথে কি। বুঝতে পেরেছি আমরা। ওকে, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ছেলেটার কি অবস্থা, কারণ ছেলেটা তখন চলে আসছে, খুব কষ্ট পাওয়ার কথা। ওকে, যে জায়গাটিতে আপনি ছিলেন যে আপনাকে এক ধরনের নজরবন্দি করা হলো, তারপর পরবর্তীতে জামাই অবস্থাতে এরকম নজরবন্দি আমাকে করা হলো। মানে আমাকে আসতে দিতেছে না, কিছুই না, এলাকার মাতবাটা ডাক দিতেছে, জামাইটা নিয়ে আসলাম, জামাইয়ের চাকরি করে সে তো চলে যাবেন, কিভাবে দিই এখন তো যদি আমাদের উপর চাপ সৃষ্টি করে, তাদের বাড়ি থেকে তো কেউ আসে না, আসলে না আমরা এখান থেকে বিদায় দিতাম। তখন তারা এরকম ভাবে খুব ভালো মন্দ খাওয়াইতেছে, কিন্তু আমি তো আর খাই না, শুকাই যেতেছি, মানে না খাইতে খাইতে শুয়ে থাকতে থাকতে আমার কিছু ভালো লাগে না। তখন হঠাৎ করে আমি দুলাভাইরে ফোন দিলাম যে দুলাভাই আসলে তারা এখান থেকে কি না আসলে এখান থেকে যেতে দিবে না, ঝামেলা, তা আপনি আসেন। তো আসলাম, এর পরবর্তীতে আর তাদের এখানে গেলাম না যাইয়া তারপরে আমাদের বাড়ির সবাই দেখি রাস্তা দাঁড়ানো আমার নেওয়ার জন্য। কতদিন পরে বাড়ি ফিরলেন? 9 দিন। 9 দিনের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে? হ্যাঁ, এত সব ঘটনা ঘটে গেছে। তখন দেখি সবাই রাস্তা দাঁড়ায় রয়েছে, আমার বাড়ির ফ্যামিলি, আমার মা বোন জানা আছে, দুলাভাই, সবাই দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। আমার পায়ে মা খুব কান্নাকাটি করলো, সবাই কান্নাকাটি করলো। তারা আমার বোনে আবার জিদ করছে যে ওখান থেকে আমাকে নিয়ে আসা, পরে আমি তাকে বিয়ে করাবো, এর পরবর্তীতে আমি ভাত খাবো, এর আগে আমি ভাত খাবো না। জীবন আপনার সিআইডি ছিল? হ্যাঁ, ওকে। বলে তার আমি বিয়ে করাবো অন্য জায়গায়। তো যাই হোক, মেয়ে খুঁজতে ওখান থেকে ওইটা তো বিয়ে হইলই, মেয়ে আরেকটা খুঁজতে সবাই খুঁজতেছে, আমার মাও খুঁজতেছে, আব্বাও খুঁজতেছে, বোনেরা খুঁজতেছে, সবাই খুঁজতে আমাদের হালুয়াঘাটের মেন শহরে একটা মেয়ে দেখলো, খুব বড় লোক, নাম বললে যদি ওখানে কে জানো, তখন মেয়েটাকে দেখলো, দেখার পরে আমাকে ফোন দিল যে তুমি আসো।
আমি গেলাম, মেয়েটা দেখলাম, আমার পছন্দ হলো না। কিন্তু অনেক অর্থ সম্পদের মালিক, প্রচুর অর্থ সম্পদ। তো তার সম্পদের দিকে লক্ষ্য করছে, লক্ষ্য করে এখন মেয়েটাকে আমি বললাম যে তোমাদের ডিসিশন। তখন মা বললো যে করাবো। আমি আচ্ছা ঠিক আছে করাও। তো বিয়ে পড়াইলো, কাবিন হওয়ার আগে বিয়ে পড়াই নিল। বিয়ে পড়ায় এখন শ্বশুর বলতেছে তুমি বাবা থাকো আজকে, এখান থেকে পরে তুমি 3 দিন পরে তুমি চলে যাবে না ঢাকা, তোমার চাকরি এখানে পরে আইসা তুমি যে কোনো একদিন উঠাই নিয়ে যাবো। এই কথা বলার পরে তখন আমি রইলাম। টাকার পরে সবাই চলে আসলো। আমাকে রাত্রে যখন ঘরে দিল তখন মেয়েটা খাটের উপর বসা, মেয়েটা আচরণ এবং কথাবার্তা সবকিছু দেখা শুনে আমার মনে হইলো, চলাফেরা দেখে মনে হইলো যে মাথার ভিতরে প্রবলেম আছে, মাথার ভিতরে মানে মেন্টালি সমস্যা। তো সত্যি সত্যি আসলে তার মেন্টালি সমস্যা। যে কোনো মানে স্বামী কি জিনিস বোঝে না, সংসার কি জিনিস বুঝে না, মানে এগুলি মানে পুরা মাথা ব্রেন কম থাকলে, মানে ব্রেন রিফেক্ট থাকলে যেরকম হয় এরকম আর কি। তো এরকম হওয়ার পরে আমি তো মহাচিন্তা করে। কিন্তু এর আগে তো বিয়ে করেছেন একটা, সেটা ডিভোর্স দিয়েছিলেন? না, ডিভোর্স দিইনি। সেখানে আপনি জানিয়েছিলেন যে আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন? না। এটা কিন্তু এক ধরনের অপরাধ, অবশ্যই অপরাধ। যেভাবেই আপনাকে বিয়ে করে থাকুক না কেন, যেহেতু আপনি রাজি হয়েছেন, যে অবস্থায় হন না কেন, সুতরাং সে আপনার স্ত্রী এবং আপনি তার অনুমতি ছাড়া রাষ্ট্রীয় আইন অনুযায়ী এবং আপনার ধর্ম অনুযায়ী আপনি অবশ্যই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে পারেন না। সুতরাং সেই জায়গাটা থেকে, এবং আপনার যে যারা বিয়ে দিয়েছিল তারা কি জানতো প্রথম স্ত্রীর কথা? ওই বিয়ে করার আগে তাদের কাছ থেকে লুকানো হয়েছিল পুরো বিষয়টা? তাদের কাছে লুকানো হয়েছিল। আপনার কাছে মনে হয়নি যে আপনি একটা ভয়াবহ রকমের বিপদ ডেকে আনছেন আপনার জীবনে সব দিক থেকে? তখন তেমন মনে হয় না, আমার পরিবার আমার কোনো সাহস দিয়েছে। এরকম কোনো ঝামেলার ভিতরে কোনো সম্পর্ক নেই, এই জন্য মানে এরকম তখন এটা যখন দেখি মেয়ের মেন্টালি সমস্যা, তখন মহাচিন্তায় পড়লাম। তখন আমি মনে করলাম যে হয়তো প্রথম বিয়ে, হয়তো মেয়েটা বুঝে উঠতে পারে না এরকম ভাবে। তখন আমি 2 মাস উড়াই নিই না, আমি যে অবস্থাগুলো দেখে আমি বললাম যে দেখি অবস্থাটা দেখে নি তার। পরে দেখি না এরকমই অবস্থা। তখন আমার আব্বার কাছে জানাইলাম, মার কাছে জানাইলাম, সবার কাছে জানাইলাম। তখন আমার আব্বা বললো যে উঠায় নিয়ে আসো, হয়তো শ্বশুর বাড়িতে আইসা, হয়তো জামাই বাড়িতে আইসা হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো অনেক ধুমধাম করে অনুষ্ঠান করলাম, অনেক টাকা খরচ করে অনুষ্ঠান করে উঠায় নিয়ে আসলাম। উঠায় নিয়ে আসার পরে অনেক নেতা নাতারা আসছে, আমাদের এখানে গেছে। তো যাই হোক অনুষ্ঠান হইলো, নিয়ে আসলাম। পরে দেখি আমাদের বাড়িতে আইসা আরো সমস্যা। যখন দেখলাম তখন আমার শ্বশুরকে জানাইলাম যে এরকম একটা কাজ আপনি কেমনে করলেন। তখন আমার শ্বশুরে বলছে যে আমি মনে করছি যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে। তাহলে আমি বললাম তাহলে আপনি আগেও জানেন আপনি মেয়েটা এমন থাকা অবস্থা আপনি বিয়ে দিলেন, এই মেয়েটা সংসার করতে পারবে? তো এরকম ভাবে আমার শ্বশুরের সাথে কিছু গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম ফলে এক পর্যায়ে আমি মেয়েটাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসি। পরে ওটার সাথে আমি সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিই। আমার শ্বশুর অনেক চেষ্টা করে, ওরা ডিভোর্স হয় না, কাবিন হয়নি আর কি, সরকারি কাবিন হয়নি, এমনি 1.5 মোহর ধরে বিয়ে করাই দিছে। তো ওইটা ওইভাবে রয়েছে। ওইভাবে থাকা অবস্থা আমি আর যোগাযোগ করি না, আমাদের বাইরের মানুষ সবার নারাজ। আবার আমার আব্বা বলতেছে না বিয়ে আর একটা করাবো, বিয়ে করাবে, বেশ ভালো কথা। আমি তখন একটু চিন্তা করে গেলাম। আপনার আগের স্ত্রী জানলো কিভাবে সেকেন্ড ওয়াইফের কথা? তখন কি জেনেছেন? আমি বলছি, বলার পর আমি বলছি যে আমি বিয়ে করছি, তো কান্নাকাটি করছে, আর কিছু বলে নাই। তখন আমি একটু চিন্তা করে গেলাম যে এটা বিয়ে করলাম একটা, পরে আর একটা বিয়ে হইলো, এখন আরেকটা আব্বা বলতেছে করাবে। তখন আবার আব্বার চিন্তা হইলো কি আমি তো ওই যে ফোনে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলি। ওই সময় একটা মজার ঘটনা, আমার বোন আমাকে বলতেছে তুমি যে এই যে মেয়েদের সাথে ফোনে গল্প করো, আলাপ করো, একটা মেয়ে একদিন আইনা তো আমাকে দেখাইতে পারলা না যে আমি মেয়ের সাথে আলাপ করি। তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি সামলাবা। আমাকে পরে বললো যে আমি সামলামো, তুমি আইনে দেখাও। আমার বোন আবার দর্জি কাজ করে। তখন বললো তুমি আনো, মেয়ে আনো, আমার বাড়িতে নিয়ে আসো, আমি দেখি, দেখলে পছন্দ হলে বিয়ে করাবো। তখন রাত্রে 11টা 11:30 দিকে আমার পার্শ্ববর্তী এলাকায়, এই এলাকায় মানে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আর কি, ওখানে একটা মেয়ে, ওই আমার খুব পছন্দ করতো, আমি খুব সুন্দর ছিল, আমার তার প্রতি কিছু লোভ ছিল, চাহিদা ছিল। তখন তাকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার বাইরে আসো, তোমার সাথে কথা বলবো। বাইরে আসছে, তার বাবিরা সবাই জানতো, তার বাবিরা তাকে আমার কাছে তুলে দিয়ে, রাত্রে তুলে দিয়ে তার বাবিরা চলে গেছে। রাত্রে সারা রাত তার সাথে কথা বলছি, রাত 3টার সময়। তখন রাত 3টার সময় তার বাড়ির ফ্যামিলিরা সবাই বসে যুক্তি করলো যে এই ছেলেটাকে আজকে আটকায়া এই মেয়ের সাথে বিয়ে দিব, আমাদের মেয়ের সাথে বিয়ে দিব। মানে এই মেয়েটাকে জানতো যে আপনি আগে 2টো বিয়ে করেছেন? না, ওকে, এই মেয়েটা জানতো না। তখন এই মেয়েটা বাড়িতে মানে ভয়ে আমার সম্পর্কে কিছু জানতে চাইতো না।
আমিও বলতাম না, মেয়েটা অন্য জায়গায় থাকতো আর কি। আমি ঠিক জানি না, মানে আমার কাছে কনফিউজ লাগছে এই ঘটনা এই পর্যায়ে পর্যন্ত এসে। আমার মনে হয় যেটা যে আপনি সমসাময়িক অনেকগুলো মেয়ের সাথে আপনি কথা বলতেন। এই মেয়েটার সাথে অল্প কয়েকদিনের, মানে 1 সপ্তাহ 12 দিনের ভিতরে সম্পর্কটা এই মেয়ের সাথে। আপনার সেকেন্ড ওয়াইফ থাকা অবস্থায়? হ্যাঁ। তখন কি সেকেন্ড ওয়াইফ আপনার বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে? না, শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে রেখে এসছেন? রেখে আসছি। ওকে। তখন আমি বাড়িতে থাকি। ওকে। এই অবস্থা, ঢাকা আসি, বাড়িতে যাই, এরকম অবস্থা। আমি প্রতি সপ্তাহে বাড়িতে যেতাম। তো এই অবস্থা পরে ওই মেয়েটা যখন বাড়িতে দিয়ে যায় রাত্রে, তখন সবাই আমার আটকায় বিয়ে পড়াই দিতে চায়। তখন মেয়েটাকে বললাম যে তুমি কি আমারে চাও না তোমার বাপেরা চাও? তখন বলতেছে যে আমি তোমারে চাই। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। তারা মেয়ের বাপে আটকায়, মানে আমাকে এইভাবে সাথে এই জন্য, যদি আমি মেয়েটাকে রাস্তা নিয়ে ফালাইয়া দিয়ে আমি জায়গা, তারা মনে করতে কি করেছিলেন ওখানে গিয়ে আপনাকে আটকে ফেললো? ওখানে তার মেয়েকে নিয়ে সারা রাত আমি কাটাইতেছি। সারা রাত কাটাবেন কেন? সেই সুযোগটা দিবে কেন তারা আপনাকে? তার ভাবিরা দিছে এই সুযোগটা, মানে তারা মনে করতেছে আমি প্রেম করি, তার ভাবিরা এই সুযোগ দিছে। পরবর্তী দিন আসার পরে যখন ঘন্টার পর ঘন্টা চলে গেছে, তখন তারা এই জিনিসটা টের পাইছে। তার বাপে তার মা টের পাই, তখন এই জিনিসটা ধরে ফেলেছে আপনাদের। আমি কোথায় ছিলাম? কোন রুমে ছিলেন? তার ভাবির রুমে বা অন্য কোথাও? না, রুমে না। তাহলে চোখের মাঝখানে ছিলাম, বন্ধের মধ্যে। বন্ধে জিনিসটা কি? চোখ, মানে যেখানে ধান পাথার বলে। হ্যাঁ, পাথার বলতে আমি যেটা বুঝাচ্ছি যে ধান চাষ হয়, ধান চাষ হয়। হ্যাঁ, ওই সেই জায়গাগুলোতে বসে আপনারা এইভাবে আড্ডা দিচ্ছেন রাতের বেলা? রাতের বেলা। ওকে। তখন এই মেয়েটাকে তখন তারা এরকম ভাবে আমাকে আটকাইলো। আটকানোর পরে তাহলে মেয়েটাকে আমি বললাম যে তুমি আমারে চাও? হ্যাঁ, তোমার চাই, তারা এখান থেকে চলে যায়। পরে জোর করে এখান থেকে দৌড়ে পালাই আসলাম মেয়েটাকে সহ। হ্যাঁ, মেয়েটাকে সহ পালাই আসিয়া আমার ওই যে বোন বলে সামলাবে, ওই মেয়ের হাতে মেয়েটাকে দিয়া তারপরে আমি ওখান থেকে চলে আসি, বাইকে চলে আসি। আমার এক বন্ধুর বাড়িতে এসে থাকার পরে রাত দিন 10টার মধ্যে ঘুমাই এখানে। পরে আমার মারে ফোন দিয়ে আনি, মার কাছ থেকে টাকা নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে তো চিন্তা করি যে এখন এলাকায় ওখানে খুব তুলপার হচ্ছে। এই মেয়েটার গার্জেন একটু গন্ডগোল করছে, দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আমাদের মামাদের কারণে, চাচাদের কারণে পারে নাই। পরে একটু ভেবেছে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তো এক পর্যায়ে ঢাকা যখন আমি আসি, ঢাকা এসে পরবর্তীতে আমি কয়েক মাস পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তো খুব খারাপ লাগে। তো বন্ধু বান্ধব যারা আছে, আমার একটা ক্লোজ বন্ধু আছে, নাম আমিরুল, তার সাথে একসাথে সবসময় চলাফেরা করি। তো আমার বন্ধুরা বললাম যে খুব খারাপ লাগে, কি করা যায়? আমার বন্ধু খুব সিগারেট খাইতো, ওটা আবার মাদ্রাসা লাইনে কিছুদিন পড়ছে, পরে আবার অন্য লাইনে চলে গেছে। তখন হ্যাঁ খুব সিগারেট খাইতো। তখন আমার বলতেছে সিগারেট খাও। তো খাইলাম, সিগারেট খেতাম, এটা গোপনে খেতাম, প্রকাশ্যে না। তো গাঁজা মাজা আনতো, ওইগুলো খাইতাম আমার বন্ধু। তো বাড়িতে থাকতাম, আমার রুমে কেউ ঢুকতো না। আমি বাড়িতে ঘরের মধ্যে বসে এগুলি খাইতাম বেশিরভাগ। আমার রুমের ভিতরে কেউ ঢুকতো না, আমার বাপ না, আমার মা ওরা কেউ ঢুকতো না। তখনও কি আপনি মসজিদে ইমামতি করছেন? হ্যাঁ, ওই সময় আমি মাদ্রাসার লাইনে এমন একটা সুনাম কামাই করছি। তো আমার ছাত্র কাতার, সৌদি আরব, তারপরে দুবাইতে এখনো আছে, ঢাকার বড় বড় মাদ্রাসা শিক্ষক হিসেবে এখনো আছে। ওই সময় ছিল। ওকে। আমি এত একটা খুব ভালো রেজাল্ট করছি এই লাইনে। আর আপনি কাজগুলো গোপনে করে? হ্যাঁ, এই লাইনে গোপনে আমি করে যেতেছি। কিন্তু তখন আমার যখন এই নেশা করতাম, তখন বেশি একটা আমার মনে হতো যে এই লাইফটাই ভালো। তখন বড় ভাই কি জানতে পারছে যে আপনার এই ধরনের কাজ হচ্ছে? তখন আমাদের বাড়িতে এমন একটা পরিস্থিতি আমার হয়েছিল, আমি যা বলি তাই করতাম সবাই। কেন করতেন? মানে আমি পারিবারিক যে পরামর্শগুলি দিতাম সেগুলি লিগ্যাল বা সঠিক, বা আমাকে দেখে অনেকে ভয় পেত আমি কিছু আসতেছি কেন এরকম। তখন এরকম চেয়ারম্যান আমার পাশে যে বাড়ির পাশে যে মাদ্রাসা আমার বড় ভাই যে করছে, এই মাদ্রাসা একটু বিপক্ষে একটু কথা বলছে। তো ওই সময় কথা বললে তখন আমি চেয়ারম্যানের বাইরে প্রচুর মাইর দিই, প্রচন্ড মারি, বন্ধু বান্ধব নিয়ে মারি। তো এরকম কিছু মাইর দিলের মধ্যে গুন্ডা ফান্ডার মধ্যে মিশে এরকম কিছু মাইর দিল করি। তারপর নিয়ে উঠে নিয়ে আসি। যদি বলে যে ভাই আমার সাথে প্রেম করি, কিন্তু তারও গার্জিয়ান এরকম কারণে, তাহলে ঘরের থেকে দূরে নিয়ে আসি, লোক নিয়ে যায় আপনার এলাকাতে। হ্যাঁ, আমি একটু থামাচ্ছি। পার্শ্ববর্তী এলাকা বা এলাকা। কিন্তু সেই সময় আপনার যে এখন মুখে যে দাঁড়িয়ে আছে সেটা ছিল, আপনার অবয়ব দেখলে এরকম ছিল। এই অবস্থায় আপনি ধরনের কাজ করছেন, আপনার এলাকার লোকজন আপনাকে ছিছি করতো না? না, ছিছি বলতে ভয়ে কিছু বলে না, এখনো পর্যন্ত ভয়ে কিছু বলে না। ভয় পাই এই জন্য যে আগে যদি কিছু বলি পরবর্তী যদি কিছু করে। ওকে। তারপর তো এরকম ধরনের। তো ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পরে একটা মাদারীপুরের একটা মেয়ে, ওনার সাথে সম্পর্ক হলো, পরিচয় হলো। এক জায়গায় গেছিলাম বেড়ানোর জন্য। তো ওই এলাকার বেশ কয়েকটা মেয়ে আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু একটা মেয়ে নাসুর বান্দা, সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে গেছে। ওই মেয়েটাকে পরে ঢাকায় এসে আমি বিয়ে করি। বিয়ে করার পর মেয়েটা এখন মিরপুরে আছে, একটা জায়গাতে চাকরি করে মেয়েটা। মেয়েটাকে আমি বিবাহ করি। তো এর ফাঁকে দিয়া কিছুদিনের মধ্যে ওই যে মেয়েটার সাথে আমি
মানে প্রেম করতাম, যে মেয়েটার সাথে প্রেম করতাম, এই মেয়েটার শুনলাম যে বিয়ে হয়েছে তার এক চাচাতো ভাইয়ের সাথে। বিয়ে হয়েছে 2 বছর, যেটা আমি জানি না। কিন্তু তার চাচাতো ভাই তাকে খুব জ্বালা যন্ত্রণা করে। তার চাচাতো ভাই বিদেশ থাকে। যেই আপনার প্রথম যে প্রেম? হ্যাঁ, প্রথম যে প্রেম, তার চাচাতো ভাইয়ের সাথে পরে আবার বিয়ে হয়েছে। সেকেন্ড বিয়ে ছিল তার? হ্যাঁ, সেকেন্ড বিয়ে। আসমা নাম। তখন এটা আমি জানতে পারি। তখন আমি বললাম আমার কাছে ততদিন আপনার 2টো বিয়ে হয়েছে এবং 2টো বিয়ে 4টে হয়ে গেছে। কিভাবে 4টে হলো? আপনার তো সেকেন্ড বিয়ে যেটা করলেন বাড়ির কাছেই, তারপর আর বাকি 2টো কোনটা? বাকি প্রথম তো ওই যে বিয়ে হয়েছে ওই যে গন্ডগোল করে থানার ভিতরে হলো। ওকে, তারপর সেকেন্ড বিয়েটা হলো? সেকেন্ড বিয়েটা আমাদের হালুয়াঘাটি হয়েছে। প্রচুর সম্পদের মালিক, কিন্তু অ্যাবনর্মাল ছিল আপনার ভাষ্য মতে। আচ্ছা, 3 নাম্বার এবং 4 নাম্বার? 3 নাম্বারটা হয়েছে আপনার এই যে ইয়েতে বাবুরহাটে। আমার বাবা বিয়ে করাইছে। এটা বাবার পছন্দের ছিল বিয়ে? হ্যাঁ, আমার বাবাকে বলেননি যে বাবা আগের 2টো আমার ডিভোর্স হয়নি বা আগের 2টো হতে লাগবে? না, আমার বাবা আমাকে বলছে যে বউ ছাড়ার দরকার নাই, তারা যদি ইচ্ছা করে চলে যায় তাহলে চলে যাক। আপনি অনুমোদন নেননি? না। ওকে, আমি কার উপর অনুমোদন দিই না। আর আমার শ্বশুররা আমার দেখে এমন বাঘের মতো ভয় পায়, এই জন্য আগের 2জন? হ্যাঁ, সবাই। তৃতীয় যে যাকে বিয়ে করলেন তিনি কি আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতো যে আপনি আগে 2টো বিয়ে করেছেন? না, সেও জানতো না? তার কাছে গোপন করেছেন? বিয়ের পরে সবাই জানছে। আপনার পরিবারও গোপন করেছে? বিয়ের পরে জানার পরে কি হলো? বিয়ের পরে যে বাবুরহাটের যে মেয়েটা আমার ওই শ্বশুরে ব্যবসা করে, এই মেয়েটা মহিলা মাদ্রাসায় আমাদের ফ্যামিলির মতো আর কি। তো বিয়ে করলাম। বিয়ে করার পরে মেয়েটাকে একদিন আমি বললাম যে তুমি কসম খেয়ে বলো তোমাকে আজকে এমন কিছু ঘটনা বলবো, আমি এই ঘটনাটা তুমি কাউকে শেয়ার করবো না, কাউকে বলবো না। আর এই ঘটনা শোনার পরে তুমি আমাকে চলে যাবো না। বলবো না, আমি চলে যাবো না। আমি যেটা বললাম সে মানে নিয়েছে। তখন আমি এই ঘটনাগুলি বললাম। তখন এগুলি সব বলার পরে সে আর কিছু বললো না। সে স্বাভাবিক, আগের মতো স্বাভাবিক। এখানে এইটা একটু রেখে যেতেছি, এই ঘটনাটা একটু পরে বলি। এই যে তৃতীয় যে বিয়েটা, এটা আমি রেখে গেছিলাম। কেন পরে বলতে চাচ্ছেন? একটু এটার সাথে এখন আর সময়ের সাথে একটু সম্পৃক্ত আছে, তো এই জন্য। ওকে, এখন যে সময়টার গল্পে আপনি বলছেন সেটা চতুর্থ বিয়ের পরের ঘটনা। হ্যাঁ, মানে তৃতীয় বিয়ে তো পরে আছে, ওটা রেখে গেছিলাম এই জন্য, এই যে মানে লাস্টে বলার জন্য রেখে গেছিলাম। তৃতীয় এবং চতুর্থ বিয়ের পরের ঘটনা আপনি আগে নিয়ে আসছেন। প্রিয় শ্রোতা, আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, বলুন। তারপরে ঢাকাতে আসলাম। ঢাকাতে এসে পরে মাদারীপুর মেয়েটাকে বিয়ে করলাম। বিয়ে করে ও ওখানে বাসা নিয়ে থাকে। মাদারীপুর বিয়ের কত নম্বর? বিয়েটা 4 নাম্বার, কিন্তু 3 নাম্বারটা রেখে গেলাম, যেটা পরে বলবো। কিন্তু এই মাদারীপুর বিয়েটা 4 নাম্বার। মাদারীপুর বিয়ের ঘটনা কি ছিল? এটা ঘটনা ছিল মোবাইলে তার সাথে সম্পর্ক ছিল। মোবাইলে সম্পর্ক থাকলে তারপরে আমি মাদারীপুর এক সময় গেছিলাম আমার দুলাভাই নিয়ে দেখার জন্য। পছন্দ হয় নাই, কারো পছন্দ হয় নাই, আমারও পছন্দ হয় নাই। তো এক সময় আমি যখন এরকম নেশা করতাম, অন্তর্দ্বন্দ্বের মধ্যে এরকম ভুগতেছিলাম। তৃতীয় বিয়ে করার পরও আপনি নেশা করতেন? হ্যাঁ। ওকে, নেশা কন্টিনিউ করে দিতেছি, কিন্তু এটা আমার মাদ্রাসা সাইডে ফাইডে কেউ জানে না। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি আপনার যে কারণে নেশার দিকে যাওয়া, তৃতীয় বিয়ের পরও আপনি সেই সমাধান হয়নি না, এবং চতুর্থ বিয়ে আপনি করতে যাচ্ছেন মাদারীপুরে, সেই ঘটনাতে আমরা রয়েছে। প্রিয় শ্রোতা, ঘটনা অনেকখানি জটিল হয়ে গেছে, কিন্তু জটিল ঘটনা অনেকখানি সমাধান হয়ে যাবে। তার আগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনার পরিবারে আর কেউ কি আছে এরকম বহু বিবাহ করা? না, শুধুমাত্র আপনি। আমাদের ধর্মীয় বিধান মতে যেটা হয়, আমরা জানি যে 4টা পর্যন্ত বিয়ে করা যায়, কিন্তু সেটার জন্য অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে। এবং এছাড়া রাষ্ট্রের যে বিধান সেই অনুসারে এই ধরনের বিয়ে করতে হলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। এগুলো তো আপনি জানতেন, সবকিছু জানতেন। জানার পরও আপনি জীবনে এতগুলো অপরাধ করে যাচ্ছেন। এবং আপনার পরিবারের মধ্যে এই ধরনের কোনো কেউই ছিল না? ছিল আপনার বাবা, না আপনার ভাই, কেউই এ ধরনের বহু বিবাহ করেনি? করেছেন কি? জি, তখন মাদারীপুরের মেয়েটাকে বিয়ে করি। তাকে আমি বিষয়গুলো বলি যে আমি তো আর বিয়ে করছি, তো তাদের সাথে আমার সম্পর্ক ভালো নাই, তুমি কি বলো, এখন তোমাকে নিয়ে আমি থাকতে চাই। তো সে আমি যেটা বলি সেটাতে রাজি হয়, কিন্তু তাকে আমার বাড়িতে তো নেওয়া সম্ভব না। কারণ বাড়িতে এখন আমার ওই যে বললাম যেটা এড়িয়ে চলছিলাম 3 নাম্বার ওয়াইফ, সেটা আমার আব্বা পছন্দ করে বিয়ে করায় দেয়। আসলে মেয়েটা খুবই ভালো, মেয়েটা আমাকে খুব কেয়ারফুল করে, মানে আমি যেটা চাই সেটাই করে। কিন্তু তার গার্জেনটা একটু উগ্র মেজাজ, অনেক সময় অনেক রং কথা বলে, অনেক সময় অনেক রং কাজ করে, যার জন্য আমার মনটা বেশ একটা ভালো থাকে না। ওই মেয়েটা এখন আমাদের বাড়িতে আছে। আর এখন কথা হলো যে যেটা বলতেছিলাম যে ওই যে মেয়েটা দীর্ঘদিন আমার সাথে সম্পর্ক ছিল, আসমা নামে মেয়েটা, তখন আমি শেষ মুহূর্তে এসে জানতে পাই যে তার চাচাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু তার সাথে তার সম্পর্ক ভালো নয়। এবং অলরেডি তার চাচাতো ভাই তাকে বিদেশ থেকে ডিভোর্স পাঠিয়ে দিয়েছে এবং মোবাইলে তালাক বলে দিয়েছে। এটা আপনার হচ্ছে একেবারে সেই প্রথম আসমার ঘটনাটা, সেকেন্ড বিয়াদার। তখন এটা করার পরে যখন ডিভোর্স দিয়ে দিল, সে বাড়িতে চলে আসলো। আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম,
তখন সমস্ত ঘটনা আমার কাছে খুলে বললো যে এই ঘটনা। তখন আসলেও আমাকে যখন সে দেখে তখন তার আগের ভালোবাসার কথা মনে পড়ে যায়, আমিও যখন দেখি থাকি তখন আমার আগের ভালোবাসার কথা আমার মনে পড়ে যায়। তখন তাকে ছাড়া আর আমি অন্য কিছু ভাবতে পারি না। এটা আবার এখন বর্তমানে আমার বউ যে আছে বাড়িতে, এ আবার এই সমস্ত সব বিষয়ে জানে। তার সাথে এসে আসমা দেখাও করছে, বাড়িতে দেখা করছে, পাশাপাশি বাড়ি আসছে, দেখাও করছে। সে এটার প্রতি কোনো নারাজ না, আমার সাথে এরকম কোনো নারাজের কথা এরকম বলে নাই। তো এখন এই মেয়েটার, আসমা মেয়েটার, এই গত 2 দিন আগে একটা দরবার হয়েছে, এলাকা ভিত্তিক একটা সালিশ দরবার যেটাকে বলে, সেটা হইয়া তারপরে এই মেয়েটাকে আবার এই ডিভোর্স মধ্যে সাইন করছে, সবকিছু শেষ হয়েছে আর কি। তো এখন একে তো আমি আরো আগে থেকে বিয়ে করতে চেয়েছিলাম, সেও আসতে চেয়েছিল, হয়তো পরিস্থিতির কারণে, বিভিন্ন ইয়ার কারণে, হয়তো সমস্যার কারণে হয়তো তাকে বিয়ে করা হয়নি। তো এখন আমার এই যে বিয়েটি করলাম, এখন প্রথমটা তোর সাথে তো আর কোনো এখন যোগাযোগ নাই। আমি নিজে ইচ্ছাকৃত ভাবে যোগাযোগ করি না। সে এখন চাকরি করে, গাজীপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, আমি শুনছি, যতটুকু শুনছি আর কি। তো সেকেন্ড যে বউটা, সেটা তার বাপের বাড়িতে থাকে, আমাদের হালুয়াঘাটি। তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, 1 বছর 1.5 বছর ধরে কোনো যোগাযোগ নাই। এরপরে যিনি, সেটা তো আমি বাড়িতে আমার সাথে রাখি, যখন আমার ইয়েতে আছে, আমার হেফাজতে আছে, আমার কাছে আছে। এরপরে যেটা করি মাদারীপুরে, এটা মিরপুরে তার ওখানে বাসা ভাড়া করে থাকে, ওখানে সে চাকরি করে, ওখানে এইভাবে আছে। আর এখন আমি একটা জিনিস আমার অন্তরের ভিতরে খুব ইয়া লাগতেছে, মানে কি করব, এই মেয়েটা যে আসমা মেয়েটা দীর্ঘদিন প্রেম করছি, তাকে আসলে সবসময় তার আপনি আপনাকে একটু থামাচ্ছি। একটা যেটা হচ্ছে যে 3 নম্বর বিয়ের ব্যাপারটা আপনি একটু হলেও এটাকে অ্যাভয়েড করে দিতে চেয়েছেন, সেটার পেছনের কারণটা কি? সেটার পেছনে 3 নম্বর বিবাহিত স্ত্রীর নাম কি আপনার? এটার নাম হচ্ছে, আপনি নামটা বলতে চাচ্ছেন না, আচ্ছা গোপন করতে চাচ্ছেন, ঠিক আছে। আমাতুল্লাহ শিফা, হচ্ছে বলে দিই সমস্যা। শিফাটা হচ্ছে আরোগ্য দানকারী বা এরকম কিছু বলা হয়, শিফা দান করুক আল্লাহ। যাই হোক, যেটা বলতে চাই যে 3 নম্বর স্ত্রীর ব্যাপারটা আপনি একটু এড়িয়ে গেলেন কেন? এই গেছে, এটা আমার কাছে এখন বর্তমানে আছে মেয়েটা আমাদের বাড়িতে। আপনার সঙ্গে 3য় স্ত্রীর সম্পর্কটা আছে, যেটা আপনার বাবা আপনাকে করিয়েছিল, তাই না? এটা বাকি যে প্রথম স্ত্রী এবং 2য় স্ত্রী, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কি অবস্থা? এখন তাদের সাথে কোনো যোগাযোগ হয় না। ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়। তারা কি বিয়ে করেছে? না, তারাও বিয়ে করে, তারাও এখনো বিয়ে করেনি। তার মানে এটাও এক ধরনের আপনার সঙ্গে সম্পর্ক আছে কাগজে কলমে কিংবা শরীয়ত মোতাবেক, কিন্তু তাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই। 4র্থ স্ত্রী কোথায় আছে? 4র্থ স্ত্রী সে মিরপুরে আছে। তার সঙ্গে আপনার যোগাযোগ হয়? যোগাযোগ ফোনে কথাবার্তা হয়, কিন্তু যাওয়া আসা হয় না। এই যে 4জন, একজন তো আপনার বাড়িতে আছে, তার মানে সামাজিকতা আপনি রক্ষা করছেন, বাকি 3 জনের সাথে আপনি সামাজিকতা রক্ষা করেন না। তাদের ফ্যামিলির জায়গা থেকে আপনাকে কিভাবে দেখা হয়? তারা ওই প্রথমটা তারা তো মনে করে যেটা গন্ডগোল হয়েছে, তারা তো জানে এটা। দ্বিতীয়ত শ্বশুরের কাছে গিয়ে দিয়ে আসছেন, কারণ আপনার মেয়ে অ্যাবনর্মাল বা এরকম কিছু একটা বলেছেন। মাদারীপুরের মেয়েটা, সেটা হচ্ছে তাদের পারিবারিক বিষয়টা আমি সম্পূর্ণ জানি না, তাকে কি বলে না বলে, কিন্তু সে আমার যেটা বলে, তার খালার সাথে আমার কথা হয়েছে। তার খালা বলে যে তুমি তোমার কাছে আমার বাগনিটাকে রাখো, তাহলে আমার বাগনিটা তো কোনো সমস্যা হবে না। এই আমদান বোঝা যে আমার কাছে নিয়ে আসি। আর সেও বলে যে হয় তুমি আমার কাছে চলে আসো, নাহলে আমাকে তোমার কাছে নিও। এরকম 4র্থ যে স্ত্রী, সে এরকম ধরনের কথা বলে। তো সেটা ব্যাংকে চাকরি করে মিরপুরে, ওখানে বাসা নিয়ে থাকে। ওকে, এবং একাই থাকে? একা থাকে, তার সাথে আরো 2টা মেয়ে থাকে, পাশে তার খালার বাসা। আচ্ছা, এই যে 4 জন স্ত্রী যারা আপনার সঙ্গে আছে কোনো না কোনো ভাবে আপনার জীবনে, এই 4 জন স্ত্রী থাকার পরেও সেই আসমা যে আপনার জীবনের প্রথম প্রেমিকা, সে এখন ডিভোর্সি অবস্থায় আছে এবং তার প্রতি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিচুয়েশন। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আপনার অনেস্টির জায়গা থেকে সমস্ত কিছু আপনি স্বীকার করেছেন। আপনি জানি যে লোকজন আপনাকে ফেসবুকে এখন গালি দিচ্ছে, আজে বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে, কিন্তু আপনি আপনার সত্যকে আজকে গোপন করেননি। 4টি বিয়ে করার পরেও আপনি এখনো আসমাকে নিয়ে ভাবেন, কেন ভাবেন? আসলে তার সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক ছিল, দীর্ঘদিন আমার সম্পর্ক থাকার কারণে তার সাথে আসলে এটা, তার কথা মনে হলে বা তার কথা শুনলে আমার মনটা যেন কেমন হয়ে যায়, যে আসলে তাকে যদি আমি তার কাছে পেতাম সবচেয়ে সুখী হতাম। কিন্তু আপনার কি মনে হয় না প্রতি মুহূর্তে যে আপনি যা করছেন সেটা আপনার যে দিনই এলেম বা আপনি যে শিক্ষা দিচ্ছেন, আপনি যেটা নিয়ে জীবন আচরণ করছেন, যেটা আপনাকে রুটি রুজি দিচ্ছে, আপনাকে বেঁচে থাকার অবলম্বন দিচ্ছে, যেটার উপর আপনি তাওয়াফ করে বেঁচে আছেন, সেগুলোর সাথে প্রচন্ড রকম ভাবে ক্ল্যাশ করে? এটা আমার বিবেকে মাঝে মাঝে নাড়া দেয়। আপনি তো একবার ভুল করতে পারেন, 2বার ভুল করতে পারেন, 3টা 4টা বিয়ে করেছেন, আপনি প্রত্যেকের কাছে গোপন করেছেন আপনার স্ট্যাটাস কি। আপনি প্রতিনিয়ত ভুল করেই যাচ্ছেন, তারপরেও আপনার মন যাই বলুক না কেন, মনকে তো নিয়ন্ত্রণ রাখতে হবে, সেটার কথা তো আল্লাহ বলেই দিয়েছেন।
তো আপনি কেন এত 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 বড় বড় ভুল করে যাচ্ছেন? আপনি তো এখন বুঝদার। জি, এখন জিনিসটা বুঝি যে আসলে এগুলি করা আমার ঠিক হয় নাই, বাট এখন এর পরবর্তীতে মানে একটার পর একটা হয়েছে, এটা হয়তো আমার বোঝার ভুল। জি, আপনার প্রেজেন্ট সিচুয়েশনটা আমাকে একটু বলেন তো, আপনি বর্তমানে কি ধরনের ভুলের মধ্যে আছেন? একটা হচ্ছে যে আপনি মনের দিক থেকে বুঝতে পারছেন না। আপনার সঙ্গে আপনার যোগাযোগ আছে? জি, এখনো যোগাযোগ হয়? যেটা আপনার তৃতীয় স্ত্রী জানে যে আপনার বাড়িতে থাকে? জি জানে। সে জানে, জানার পরে সেটাকে কিভাবে নিয়েছে? সে আমাকে কিছু বলে না, আমার মনে মনে খুব হিংসা লাগে, এটা বুঝি, কিন্তু না হিংসা লাগে, কিন্তু সে কখনো কিছু বলে না? না। কেন বলে না? কিছু বলে না। তাহলে তো স্ত্রী জায়গা থেকে সে দায়িত্ব পালন করছে না, দায়িত্ব বোঝানো উচিত আপনাকে। কিচ্ছু বলে না আমাকে, এবং এখানে যে আমি আজকে আসছি সেটাও সে জানে। যা স্বীকার করলেন তা কি সে জানে? আদ্যপান্ত যা বললেন সে জানে। জানার পরে সে আপনাকে কিছু বলে না? এবং আমাদের বাড়িতে আইসা সে শুনছে বলি, অন্যদের মুখ থেকে শুনছে, যারা জানে আর কি, তাদের মুখ থেকে শুনছে। তাহলে আপনার বাড়ির যেসব লোকজন আপনাকে এইসব জানে, তারা আপনাকে বাজে কথা বলে না, মন্দ কথা বলে না? না। কেন বলে না? সেটা আমার পারিবারিক তারা বলে না, কারণ আমি পারিবারিক ভাবে এমন একজন মানে অন্যদের ভাইদের মধ্যে এমন একজন ভাবে দাঁড়াইছি যে আমার পরামর্শটা তারা সবচেয়ে বড় মনে করে। যে আমি পারিবারিক ভাবে যে পরামর্শটা দিই, কোনো ভাইয়ের ব্যাপারে, কোনো বোনের ব্যাপারে, বা আমাদের জমি জমা ইত্যাদি আমাদের আনুষঙ্গিক বিষয়ে যা পরামর্শ দিই, আমার পরামর্শটা সঠিক, আর আমার যাতে তারা ভালো ফল পায়। বা এখন বর্তমানে এরকম, এখন আমি যেটা বলি সেটাই করে, তো ওই দিক দিয়ে আমার প্রতি তাদের একটা হয়তো এই কারণে হয়তো তারা এরকম ধরনের কিছু বলে না। আর তাছাড়া আমি যে বিয়েগুলি করছি ওখান থেকে কোনো এরকম কোনো চাপ সৃষ্টি আমার উপরে এখনো পর্যন্ত করে নাই, বা এরকম সম্মুখীন কেউ হতে হয় নাই। আমারটা আমি নিজে সামাল দিয়ে নিতেছি, এই জন্য হতে পারে। আর তাছাড়া এলাকা মানুষ, এটা গ্রামের মানুষ যারা আছে, তারা হয়তো ভয়ে বা এরকম ধরনের হতে পারে যে বয়ের কারণে আমার কিছু বলে না। আমি এলাকাতে যখন যাই, বাড়িতে যখন যাই, গ্রামে যখন যাই, সমস্ত মাতবরদের সাথে আমার চলাফেরা, যদি আমার বয়স কম, কিন্তু আমি সবসময় মাতবরদের সাথে চলাফেরা করে ওঠা বসা করি। যেহেতু আপনি জানেনই যে আপনি যেটা করছেন সেটা আপনার কাজের সাথে সম্পূর্ণ রকম ভাবে ক্ল্যাশ করে, সেই জায়গাটা থেকে আপনি ব্যক্তি মানুষ হিসেবে আপনি একটা চরম অন্যায় করছেন। কিন্তু আমরা বিলিভ করি যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত আছেন, যারা আমাদেরকে দ্বীন ইলমের পথ দেখায়, যারা আমাদেরকে প্রতি সপ্তাহান্তে নসিহাত করেন, সবক দেন যে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, সেই সব মানুষরা এই জীবনের পথে আছেন, এটা আমরা ধরেই নিই। কিন্তু তারাও যে ভুল করতে পারেন সেটা আপনি আজকে অকপটে স্বীকার করেছেন, তাদেরই মধ্যে আপনি একজন। এবং সেই জায়গাটি থেকে আপনাকে আমরা শ্রদ্ধা করি যে না, আপনি এত বড় দায়িত্বে থাকার পরেও আপনি ভুল করে সেটা স্বীকার করেছেন। কিন্তু আপনি তো এখনো ভুলের মধ্যে আছেন। আপনি কি এখনো ড্রাগ নেন? ড্রাগ নেই। কি ধরনের ড্রাগ নেন আপনি এখন? গাঁজা টানি আর সিগারেট খাই, স্টিক খাই। কখন খান, কিভাবে খান আপনি এটা? এটা বাড়িতে গেলে খাই, অন্য কোথাও খাই না। বাড়িতে গেলে ঘরের মধ্যে বসে বসে আমার বন্ধুরা নিয়ে খাই। আপনার বন্ধু কি একই ইলমের পথে আছে, দিনের পথে আছে? না, সে গার্মেন্টসে সোয়েটার কোম্পানিতে চাকরি করে, একটু উচ্চ লেভেলে চাকরি করে, সোয়েটারে একটু উচ্চ লেভেলে রাখি। আর তাছাড়া আমি যখন বাড়িতে যাই তখন আমার মাদ্রাসা আশেপাশে ঢাকাতে এরকম মাদ্রাসার লাইনে কেউ জানে না এই সমস্ত বিষয়গুলি, কেউ জানে না। আপনি কি একবার ভাবতে পারেন যদি আপনার যারা স্টুডেন্ট আছে, যাদেরকে আপনি দিনের কথা বলেন, যারা আপনার পেছনে নামাজ পড়ে, সেই শত শত মুসল্লি, হাজার হাজার মুসল্লি যাদেরকে আপনি প্রতি শুক্রবার দিনের দাওয়াত দেন, তারা যদি যখন জানতে পারবে বিষয়গুলো, কি রকম একটা অবস্থা হবে আপনার জন্য? এগুলি আসলেও খুব অনেক সময় যখন মনে হয় তখন খারাপ লাগে। আপনি কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ চাইলে এক মুহূর্তে আপনার এই সম্মান শেষ করে দিতে পারে? হ্যাঁ, এটা বিশ্বাস করি। এবং আল্লাহ এটা জানার পরেও আল্লাহ আপনাকে সেই শাস্তি এখন পর্যন্ত দেয়নি। যেমন এই যে এখানে এখন একটা হুজুরের ইঙ্গিত আছে, উনি বহুত বড় হুজুর, ওকে, উনি কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল, বারবার আমার এখানে ফোন দিতেছে, ফোনটা ধরতেছি না, আমাদের নিয়মের বরখেলাপ হবে, ধরতেছি না, কিন্তু এই যে দিতেছে, এখনো রিং দিতেছে। আসলে এই সমস্ত লোকরা যখন আমার সাথে যোগাযোগ করে বা আমি যোগাযোগ করি বা মসজিদ মাদ্রাসা নিয়ে যখন আমি ভাবি বা থাকি, তখন আমার কাছে প্রচন্ড খারাপ লাগে। আর তাছাড়া আজকে এখানে আসার আমি আরো পরে ফোন দিতাম, কিন্তু এত তাড়াতাড়ি ফোন দেওয়ার হলো আমার, যা মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে ময়মনসিংহ শহরে কিছু বন্ধু বান্ধব নিয়ে আমি চলতাম। 20 দিন আগে, আমি 20-25 দিন আগে বাড়িতে যাই ময়মনসিংহ শহরে। এখানে আমাকে কি জানি গাড়ির ভিতরে, গাড়ি থেকে নামছি, নামার পরে আমি আর কিছু বলতে পারি না, খালি দেখলাম আমার 2টা লোক আমার পাশে বসা ছিল, মুরব্বী। তো আমাকে রাত 2টা থেকে নিয়ে পরের দিন 12টা পর্যন্ত অজ্ঞান করে রাখছে। অজ্ঞান অবস্থায় ছিলাম আমি।
তো ময়মনসিং একটা মাদ্রাসা আছে, ওই খুব বড় মাদ্রাসা, তালতলা, মাদ্রাসার পাশে নিয়ে আমার ফালায় রাখছে। তো আমার মোবাইল থেকে মোবাইলটাও নিয়ে গেছে, অনেক টাকা পয়সা নিয়ে নিছে। তো চিন্তা করে আমি উঠাইছি। তো আমার এরকম ভাবে করে রাখছে, তখন আমার মোবাইল থেকে তারা আমার বোনকে ফোন দিছে, আমাদের এই লোকটা এখানে পরে আসে নিয়ে যান, পরে তারা এসে নিয়ে গেছে। পরে যখন আমি সুস্থ হই 3 দিন পর্যন্ত আমি মানে যা বলি আমার কোনো মন থাকে না, কিছু মন থাকে না। তখন আমার ওয়াইফ, বর্তমান যে ওয়াইফটা আছে আমার বাড়িতে, সে আমাকে বোঝাইলো যে দেখো, হয়তো যে তুমি অপরাধ গুলি করছো, হয়তো ছোটখাটো একটা বিষয়ের উপরে তোমার চলে গেছে, আর তোমার যদি আরো বড় ধরনের একটা কিছু হয়ে যেত তখন আমার কি হতো, আর তাছাড়া তোমার পরিবারের কি হতো, তুমি তো সারা চিরদিনের জন্য দুনিয়া থেকে তুমি সরে যেতে পারতা, বা এরকম ধরনের বুঝাইলো। অনেক সময় এরকম হয়েছে যে আমি বসে বসে সিগারেট খেতেছি, আমার ওয়াইফ পাশে নামাজ পড়তেছে, সিগারেটটা শেষ করে আমি চিন্তা করি যে সে নামাজ পড়তেছে আর আমি বসে বসে সিগারেট খেতেছি। আমি আপনার তো এটাও চিন্তা হওয়ার কথা, আপনি তার চেয়ে বড় আলেম জ্ঞানের দিক থেকে, আপনার তো এটাও চিন্তা হওয়ার কথা যে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে ধূমপায়ী ব্যক্তি যেন আমার মসজিদের নিকটবর্তী না হয়। আছে না হাদিস? আছে। তাহলে আপনি এই স্মোক করার পরে পরবর্তী যে নামাজটা আপনি পড়তে যান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জি, সে নামাজ তো কবুল হবে না। আমি বাড়িতে গেলে নামাজ কালাম পড়ি না, বাড়িতে গেলে নামাজ যে সত্য তাই বলার জন্য আসছি, বাড়িতে গেলে নামাজ পড়ি না। এটা প্রায় 3-4 বছর দিলাম। বাড়িতে যতদিন থাকি ততদিন নামাজের কোনো দাঁড় দেয় না। যদি জুমার সময় হয়, জুমা তো আমি ডাকাতি পাই, যদি কোনো সময় কোনো কারণবশত এলাকার জুমা হয়, আমার ভাইয়ের মাদ্রাসায় জুমা পড়ি, আমি নিজেই পড়াই, তার নামাজগুলি আমি কোনো খেয়াল করি না। টোটালি স্পিচলেস, আমি ঠিক জানি না এটাকে কি বলবো। আচ্ছা, আপনি তো শৈশব থেকে আপনার পরিবারই ছিল এরকম ধর্মীয় পরিবার, যেখানে কড়া অনুশাসন, সবকিছু, নিজে মাদ্রাসাতে পড়েছেন, মাদ্রাসা লাইনে কাজ করেন, তাহলে আপনি মানে এইরকম একটা জীবন কেন হলো আপনার? মানে নামাজ পড়ি না, মানে নামাজকে আপনি অন্তর থেকে এখনো ঠিক মতো ধরতে পারেননি, আপনি পবিত্র কোরআনের হাফেজ, আপনি মসজিদে মানুষকে নামাজ পড়াচ্ছেন, তারপর আপনি স্মোক করছেন, ড্রাগ নিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, বিয়ে করছেন, সেই মানুষদের জীবন কি হবে না হবে জানেন না, আপনার নিজের জীবনেরও কোনো ঠিক নেই। বাচ্চা কাচ্চা আছে আপনার? না, এখনো বাচ্চা কাচ্চা নেই। না। আপনার শারীরিক কোনো সমস্যা আছে? না, শারীরিক কোনো সমস্যা। বাচ্চা কাচ্চা নেননি কেন? বাচ্চা কাচ্চা নেই এই জন্য যে একটা ছেড়ে একটা করতেছি। এখন বাচ্চা কাচ্চা আসলেও আমি কোনো পদ্ধতিও করি না, বর্তমান যেটা আমার ওয়াইফ আছে আমি কোনো পদ্ধতিও করি নাই, সেটা এমনি হয় না। ডাক্তারের কাছে গিয়েছেন আপনি? না, ডাক্তারের কাছে জানেননি। আল্লাহ তো আপনাকে ধরুন একটা পেনাল্টিও চাইলে দিয়ে দিতে পারেন যে আপনি এত বড় অপরাধ করেছেন, বাবাই হতে পারবেন না, পারেন না আল্লাহ? আমি কিন্তু আপনাকে এলেমি কোনো বুঝ দিতে পারবো না, আমার সাধারণ মানুষ হিসেবে আমার কাছে, কারণ আপনি আমার সাথে এলেমি অনেক বেশি জ্ঞান সম্পন্ন। আমি শুধু একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে যার প্র্যাকটিস ধর্ম, যিনি রিলিজিয়নের মধ্যে আছেন, যিনি শত শত হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত বুঝ দিয়ে যান, তিনি কিভাবে ধর্মের বরখেলাপ করেন? অথচ কোন মানুষ যদি আমার কাছে আসে, আমরা যেহেতু ইমাম, সব অনেক মানুষই আসে আমাদের কাছে অনেক ভুল স্বীকার করে, অনেক কিছু স্বীকার করে, আইসা বলে যে হুজুর এটি পরামর্শ চাই, এটি কি করতাম, তাদেরকে দেখা যায় ভালো পরামর্শ দেবি এবং তারা ভালো হয়ে যায়, ভালো হয়ে যায় এবং তাদের ফলাফল আমাকে বলে ভালো, কারণ ইমাম সাহেবের সাথে যোগাযোগ রাখে, বলে, দেখা যায় তাদের উপকার হয়। কিন্তু আমি নিজে এরকম একটা ইয়ের ভিতরে আছি। আপনার কখনো ইচ্ছা হয় না এই জায়গাটা থেকে সরে গিয়ে নিজে একটা সুন্দর জীবন করতে? এটা আসলে ইচ্ছা হয় আমার। পারেন না কেন? পারি না, এটা বলতে কিছু আমার এই লাইনে যাওয়া কিছু হালকা একটা কারণ আমার মনের ভিতরে মাঝে মাঝে জায়গা দেয় যে হয়তো এই কারণটাতে আমার বেশি টাচ করতেছে। এটা হলো আমাদের কিছু জমি জমা নিয়ে সমস্যা ছিল, সমস্যা আছে, এখনো আছে। পাশাপাশি কিছু পারিবারিক মানে কিছু লোক আছে, তারা এটা বেদখল দিয়া তারা এটা করে। ছোট্ট থেকে দেখে আসতেছি আমার বাপ মার অনেক, তারা মানে অনেক ভাই অনেক বেশি, জনে অনেক বেশি আর কি, তারা জনগণ অনেক বেশি, তাদের জনে অনেক বেশি, অনেক ভাই, তারা সবাই একসাথে মিলালে দেখা যাতে 100 জনের মতো হয়ে যায়। তারা যেটা চায় এটাই করতে পারে। মারামারি কিছু বলে যে মারামারি করার জন্য রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, তখন তাদের সামনে আর কেউ কুলায় না। তখন মানে দেখতেছি যে জমি জমা নিয়ে আমার মা যখন এটি বাধা দিতে যায়, আমার মামারা যখন বাধা দিতে যায়, বা আমার আব্বা যখন বাধা দিতে যায়, ও খাট্টা বাসা গালাগালি করে, অনেক কিছু করে। এটা সবসময় আমার মনের ভিতরে একটা মানে দিত, নাড়া দিত যে এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগের কথা বলতেছি, নাড়া দিত যে এদেরকে একটা কিছু করতে পারতাম, বা হয়তো এদেরকে মার্ডার খোলা হইতাম, হয়তো মারতে পারতাম, তাহলে হয়তো শান্তি পাইতাম, এরকম মনের ভিতরে অনেক আসতো। কিন্তু এটা হয় নাই। এখন এটা নিয়ে মামলা চলতেছে, কিন্তু এটার বিষয়ে আমার আমি যেটা বুঝতে পারি যে সামাজিক ভাবে আপনি যে ধরনের পরিবেশের মধ্যে বেড়ে উঠেছেন, সেটা আপনার খারাপ পথে আসার জন্য আপনাকে অনেকখানি ইনসিস্ট করেছে, ঠিক আছে। কিন্তু যে ইলম আপনি প্রতিনিয়ত শিক্ষা নিয়েছেন, যা করলে আপনার জীবনে পাপ হবে, সেটাই আপনার যখন ধর্মকর্ম, সেটাই যখন আপনার পেশা, রুটি রুজি,
সেই জিনিসটা আপনার জীবনে থাকার পরেও আপনি প্র্যাকটিসের জায়গা থেকে কেন সেই ধরনের অপরাধ করবেন, এটাই আমি বুঝতে পারছি না। আমার মনে হয় যিনি আজকে সাইকিয়াট্রিস্ট আমাদের সঙ্গে আছেন, আমাদের অনুষ্ঠানের নিয়মিত বিশেষজ্ঞ যিনি ডক্টর তাজুল ইসলাম, আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিশেষ করে এই পার্টে। তার কাছে গেলেই আমরা উত্তরটা জানতে পারবো যে একজন প্র্যাকটিশনার যার দায়িত্বই হচ্ছে সমাজের মানুষকে ভালো করা, তার যে সামাজিক এথিক্স, তার যে রিলিজিয়ন, তার যে প্র্যাকটিস লাইফে, তার যে ব্যক্তিগত জীবন, সেখানে শুধুমাত্র সে ভালো কাজ করেই জীবিকা নির্বাহ করেন, সেই মানুষটি ভালো কাজ করার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনে কিভাবে ওই খারাপ কাজগুলো, অপরাধগুলো কন্টিনিউ করে যান, ব্রেনের কোন ফাংশন এটা থাকে এবং এটা করা কিভাবে সম্ভব, কেন হয়, বা যে খারাপ কাজগুলো আমরা করছি সেই খারাপ কাজগুলো আমরা সমাজে ভালো এথিক্স প্র্যাকটিসের মধ্যে রাখার পরেও সেই খারাপ কাজগুলো কেন করি, সেগুলো নিয়ে আমার মনে হয় যিনি আজকে পরামর্শ দেবেন আমাদের ডক্টর তাজুল ইসলাম, তিনি একটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন থিওরিটিক্যাল কিংবা আমরা যদি বলি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। আপনার কাছে আমি আরো জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি কখনো চেষ্টা করেছেন কিনা এই যে ড্রাগ এই জায়গাটা থেকে সরে আসার জন্য, স্মোক করেন আপনি এই জায়গাগুলো থেকে সরে আসার জন্য? না, কোনো সময় তেমন ভাবে চেষ্টা করিনি। কখনো চেষ্টা করেন নাই? কিন্তু আফসোস হতো। কি আফসোস? যে আসলে তো ঠিক না, কিন্তু চেষ্টা করে নেই। যারা স্মোক করেন দুনিয়াতে, একজন লোকও যদি এটা না জানেন যেটা করা ঠিক না, তাহলে এটা একটা টাহা মিথ্যা কথা বলা হবে। দুনিয়াতে সমস্ত মানুষ যারা ড্রাগ নেয়, প্রত্যেকটা মানুষ জানে এটা একটা ভয়াবহ কাজ সে করছে, খারাপ কাজ, তারপরে তারা করে। অসংখ্য অসংখ্য মানুষ আছে, এটা কিওর করার জন্য না আপনার। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন ড্রাগ নেন বা আপনি যখন এই কাজগুলো করেন, কেউ কি আপনাকে সুন্দর করে বুঝিয়েছে? আপনার স্ত্রী যারা আছে? আমার স্ত্রী বুঝাইছে, আমার বর্তমান স্ত্রী বুঝাইছে, যেটা আমাকে আমরা যাকে নিয়ে থাকি আর কি, 3 নাম্বার স্ত্রী বুঝায় যে এগুলি করো না, খাও না। আপনি কখনো দেখেছেন কাছাকাছি কোনো মানুষ যে ড্রাগ নেওয়ার কারণে তার লাংস নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে? না, চোখের সামনে দেখি নাই। শুনেছেন আপনি? শুনেছি। আচ্ছা, এটা তো আপনারও হতে পারে, কখনো এভাবে বিলিভ করেছেন? হতে পারে, এটা বিলিভ করছি যে এরকম আমারও তো হতে পারে, কিন্তু আমি প্রতিনিয়ত সবসময় এটা ধারণা করি যে আমার হয়তো এটার কারণে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, এখনো হয়নি। আর কিছুদিন আমি একটা হোঁচট খেয়েছি, সেটা এই যে অজ্ঞান করে রাখছে, সেটা আমার ভিতরে সবচেয়ে বড় হোঁচট আমার জীবনে এটা আর কি। এরপর আর আপনি একটা যেটা বলছিলেন যে আমরা যখন পাপ করি তখন আপনাদের কাছে আমরা স্বীকার করি, আপনারা দিন এলেন ফল দেখেন। আপনার কখনো মনে হয়নি যে আপনার বড় একজন হুজুরকে বলা উচিত এগুলো, যে আপনাকে সুন্দর করে পরিশোধন করবে? না, এটা বলি নাই, কিন্তু আমার এরকম হুজুর আছে, এরকম সাহেব আছে, কিন্তু এই বিষয়ে সমস্যা এই আজকে যেরকম ভাবে আমি বললাম এরকম কোনো সমস্যা স্বীকার করিনি। আজকে কি আপনি লাখ লাখ শ্রোতার কাছে যে কথাগুলো এখানে বলতে এসছেন, তাদের কাছে কি আপনি কমিটমেন্ট করতে পারবেন, ওয়াদা করতে পারবেন যে আজকের পর থেকে যে অন্যায় পথে আপনি, বিশেষ করে আপনার ড্রাগ নেয়া, বিশেষ করে আসমার প্রতি আপনার আবার অ্যাট্রাকশন গ্রো করা, এইসব জায়গাগুলো থেকে নিজেকে দূরে সরাই নিবেন? আসমার ব্যাপারটা তারা এখন একটু অগ্রসর হতেছে বেশি। আমি এই বিষয়ে একটা যোগাযোগ করি বলতে আমাকে যখন ফোন করে তখন আমি হতভম্ব হয়ে যাই, কি করবো। মানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি দুর্বল হয়ে যান। না, এখানে আপনাকে কঠিন হতেই হবে, এখানে কঠিন হতেই হবে। এবং আপনি যদি একবার কঠিন হয়ে যান, 2 বার কঠিন হন, 3 বার কঠিন হন, 4 বারে সে আপনাকে নক করবে না। হ্যাঁ, আপনাকে কঠিন হতেই হবে। একটু সহজ হওয়ার কারণ হচ্ছে আমার যে বর্তমান স্ত্রী, আমার বর্তমান স্ত্রী, তার বাবা কিন্তু একটু উশৃঙ্খল বলতে তো কড়া মেজাজ। আপনি বোঝাতে চাচ্ছেন তার মধ্যে কিছু না কিছু ল্যাক আছে, তাই তো? আপনার বর্তমান স্ত্রীর মধ্যে কোনো মানুষের সাফিসিয়েন্ট না? আমার স্ত্রীর মধ্যে নেই। তাহলে? কিন্তু আমার স্ত্রীর যে বাবা আছে, আমার শ্বশুর এরকম কিছু উগ্র মেজাজ। সেখানের সাথে আসমার সাথে আপনার সম্পর্কের কারণ মানে যখন ওখান থেকে আমি যখন একটা এরকম ধরনের কথা শুনি তখন আমার মনটা খারাপ হয়ে যায়, যে তখন আপনি আপনার স্ত্রীর উপর রিভেঞ্জ দিতে গিয়ে আসমার সাথে আপনি এরকম এটা জিনিসটা অন্যায়। এটা জিনিসটা আমাকে আমার এক বন্ধু বুঝেছে কিছু হালকা পাতলা, এই বিষয়টা শুধু আমি শেয়ার করছিলাম যে দেখ আমার তো এরকম অবস্থা, কিন্তু আমার বউটা খুব ভালো, আমি যা বলি তাই শুনে, আমার প্রতি খুব যত্নবান, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এরকম অবস্থাগুলি করতেছে, তখন কি করি? মাঝখানে আবার তার সাথে আমি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি কথা বলি নাই। তখন আমার বন্ধুর সাথে এই জিনিসটা আমি শেয়ার করি। তখন 1 সপ্তাহ যখন কথা বলি না, তখন আমার বন্ধু বলতেছে তুই তো এটা অন্যায় করতেছস, তোর বউ তো আর তোর কিছু বলে নাই, তোর বউ তো তোর জায়গায় ঠিক আছে, তোর বউয়ের সাথে অন্যায় করলে কোনো লাভ আছে? শ্বশুর আর শাশুড়ি যেটা বলে সেটা করুক, সেটা তার বিষয়। তোর বউ তো তোর শ্বশুরের কথা শুনতেছে না, তোর কথা শুনতেছে। আমি জি আমার কথা শুনতেছে, তাহলে তোর বউয়ের সাথে খারাপ আচরণ করার কোনো দরকার নেই। তখন আমি 1 সপ্তাহ আগে বাড়িতে যাইয়া যা যা লাগে সবকিছু কিনে দিয়ে, কোনো জিনিসের অভাব নাই, আমি অভাব রাখিও না। তারপর আমি স্পেশালি আমি যাইয়া তারপরে সম্বোধন করে আসি। ফাইন, আমরা একটা অন্যরকম ব্যাপার আজকে করতে চাই। আমরা বলি সমাজের ইমাম হচ্ছেন
সমাজের আয়না। আমাদের সমাজে যারা আমরা ইসলাম ধর্মের আছি তারা কি করি, তারা প্রতি সপ্তাহে আমরা যাই, যখন জুমার নামাজ হয় খুতবার আগে আমরা বয়ান শুনি এবং সেই বয়ানের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিশোধন করার চেষ্টা করি। দিন এবং ইসলামের পথে আমরা নিজেদেরকে সুন্দর চরিত্র গঠনের মানুষ হিসেবে তৈরি করার জন্য প্রতি মুহূর্তেই আমরা সেখান থেকে মোটিভেশন নিই। আজকে যে মানুষটি আমাদের সঙ্গে এসেছেন, যে মানুষটি নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করলেন, তিনি সেরকম একজন মানুষ, আমাদেরকে প্রতি মুহূর্তেই হেদায়েত করে যাচ্ছেন। এবং সেই জায়গাটি থেকে আজকে আমরা জেবিএসবির লাখ লাখ শ্রোতা যারা আছি তার কাছে একটা কমিটমেন্ট আমরা চাইতে পারি কিনা যে এই মানুষটি আজকে আমাদের কাছে ওয়াদা করে যাবেন, জীবনের অতি গুরুত্বপূর্ণ ওয়াদা, যে আজকের পর থেকে তিনি আর একটা ভুলও জীবনে করবেন না, কারণ তিনি জানেন কোনগুলো ভুল। মেয়েদের সাথে তিনি এমন জীবনযাপন করবেন যেটা সম্মানের, শ্রদ্ধার, এবং তার স্ত্রী যারা রয়েছে তাদের প্রতি তিনি সদয় হওয়ার চেষ্টা করবেন। স্বামীর জায়গাটি থেকে ধর্মীয় অনুসারে তার যে জীবন আচরণ হওয়া উচিত সেটা গঠন করবেন। একই সাথে তিনি যে অন্ধকার ত্যাগের জীবনে আছেন সেই জায়গাটা থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন। আমার মনে হয় আজকে যারা এখানে শ্রোতা আছেন তারা প্রত্যেকে এই জায়গাটিতে রেসপন্স করুন। আমরা ওনাকে একটু দেখাতে চাই যে আমরা যারা শুনছি তারা কতজন মানুষ ওনাকে বলি আজকে এই প্রমিসটা করার জন্য, যারা চান যে উনি প্রমিস করুক আজকে আমাদের এখানে একজন ইমাম হিসেবে নয়, একজন সৎ মানুষ হিসেবে, এবং একই সাথে যেহেতু উনি ইমাম যিনি আমাদেরকে ভালো পথের জন্য মোটিভেট করেন, সেই জায়গাটি থেকেও উনি আজকে আমাদেরকে এই সাধারণ মানুষদের কাছে ওয়াদা করে যাবে যে তিনি আজকের পর থেকে তিনি সোজা পথে চলবেন, ভালো পথে চলবেন। যারা এটা চান তারা আমাদেরকে SMS করুন। আমরা ওনাকে একটু দেখাতে চাই যে কত শত মানুষ আমরা এটা চাচ্ছি। তাহলে হয়তো উনি ওনার জায়গাটা থেকে, ইমানি শক্তির জায়গাটা থেকে একটু আমাদের এই চাওয়ার জায়গাটিকে একটু রেসপেক্ট করে হলেও চাইলে আল্লাহ এটাকেও কবুল করতে পারেন যে আজকের পর থেকে তিনি সুন্দর একটা পথে আসলেন। আপনারা যারা মনে করেন যে আজকে এই ইমাম তাজুল ইসলাম যিনি আজকে লাখো মানুষের কাছে ওয়াদা করুক যে আজকের পর থেকে তিনি এই ধরনের কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, নিজের জীবনটাকে সুন্দর রাখবেন এবং আজকের পর থেকে তিনি সঠিকভাবে ধর্মীয় পথ অনুসারে নিজের জীবনকে গঠন করবেন, তারা আমাদেরকে ভোট করুন। ভোট করার নিয়মটা খুবই সহজ, আপনারা জানেন। প্রথমে লিখবেন ABC, স্পেস দিয়ে ইয়েস লিখবেন, ইয়েস স্পেস দিয়ে আপনারা লিখবেন ইয়েস, এবং তারপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC, স্পেস দিয়ে ইয়েস, এবং তারপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ঝটপট আপনারা পাঠিয়ে দিন। এই ফাঁকে আমরা ডক্টর তাজুল ইসলামের কথা শুনবো এবং তারপর ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিয়ে এসে আমরা জানিয়ে দিব ওকে যে কত মানুষ আজকে ওকে চেয়েছে যে আজকের পর থেকে উনি সঠিক পথে চলে যান। আপনারা ভোট করুন। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC, স্পেস দিয়ে লিখবেন ইয়েস, YES, ইয়েস, তারপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট পাঠিয়ে দিন। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যিনি আছেন, মানে আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, যিনি এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন, তার মূল্যবান